টপিক কি আজকে? সমাস। গতকাল পরীক্ষা দিছো একটা? হ্যাঁ, পরীক্ষা দিছো গতকাল? আজকে কারো পরীক্ষা নাই? তোমরা কি আবেদন করো না চাকরি? হ্যাঁ, ও কোন কচু করো, তাই পরীক্ষা নাই কি আজকে? একটা জিনিস কি, এই ছোট ছোট চাকরি পরীক্ষা এগুলো হয়, বড় লোক হইতে এই চাকরি আবেদন করবা। বিসিএস ক্যাডারে কোনোদিন বড় লোক হইতে পারবে না, তাহলে দুদক ধরবে। কিন্তু এই চাকরি করলে তুমি, এইসব চাকরি হলো যে সব ভিআইপি চাকরি। তুমি কিছু না, পিএসসির একজন মেম্বারের ড্রাইভার পোস্টে একটা চাকরি করে দেখো কেমনে ইনকাম কেমনে করে। মানে 1 বছরের ভিতরে তুমি কয়েক কোটি টাকা কামাই মালিক হইতে পারবে। এই জন্য বলি যে ছোট ছোট চাকরিতে অ্যাপ্লাই করবা। অনলাইনে যারা আছেন ভালো করে বুঝবেন, তারপর ক্লাস করবেন, তাই না? দেখেন, এর আগে সমাস পড়ে, গতকাল এইটা আসছিল চতুর্ভুজ কোন সমাস, এটা আসছিল গতকাল, তাই না? গতকাল আসছিল চতুর্ভুজ কোন সমাস, আর একটা আসছিল কি শ্বেতার কোন সমাস। এই বসে না কেন, কথা বলো কেন? আগাও, সামনে আরো আগাও। আচ্ছা, খেয়াল করো, এই চতুর্ভুজ আর শ্বেতার গতকাল কোন চাকরি পরীক্ষা আসছে বলতে পারবা? এটা তো আরো সামনে আগানো যায়। আচ্ছা, এই চেয়ার গুলা সরাই ফেলাইলে, পিছনের গুলা সরাই ফেলাইলে আজকে ক্লাসরুম হয়ে যাবে। আচ্ছা, এটা কোন সমাস এগুলা? গতকাল আসছে, গতকাল গতকাল চাকরি পরীক্ষায় দুইটা সমাস ধরছে। চাকরি পরীক্ষায় বলো এটা কোন সমাস? তোমরাও কি বলত? এটাকে অব্যয় ভাব সমাস দেখছো? এই দুইটাই বহুব্রী সমাস। গতকাল আসছেন বাজারে গাইড বই, এরা কি করছে, অভিযাত্রী সব দিচ্ছে, সেও লিখছে এগুলা নাকি দ্বিগু ওই সমাস, দ্বিগু। এরা গাঞ্জা খায় এক পোটলা, এরপর হলো যে এগুলা বলে, বুঝছেন? এই পরীক্ষায় বারবার বলি, গতকাল যারা এটা দ্বিগু সমাস দিয়েছে এই দুইটা, তারা একদম বড় একটা হাঁসের ডিম পাইছে বাজারে গাইড বই ফলো করে যারা দিছে। আর যারা মনে করেন এই দুইটা বোর্ড বই দেখে ফলো দিয়ে আসছে, বোর্ড বইয়ে দুইটাই দেয়া আছে বহুব্রী সমাস, সংখ্যাবাচক বহুব্রী সমাসের এই উদাহরণই দেয়া আছে, বহুব্রী সমাস সংখ্যাবাচক, এই দুইটা উদাহরণই দিছে। এবং চাকরি পরীক্ষায় হুবহু এই দুইটাই তারা বই বোর্ড বই দেখে তুলে দিছে গতকাল। এই বাজারে গাইড বইগুলো যে এই যে ভুলগুলা কইরা দেয়, এই সমাধান এইগুলা করবে কেটে, এটা বলতে পারো? এই যে ভুল, যত ভুল দাগাবা ততই মানে কি করবা, যৌবনটা ধ্বংস করবা, বুঝছেন? হাঁসের ডিম খেয়ে ক্যালসিয়াম বাড়াবো স্যার, ঠান্ডা খাও ঠান্ডা। এখন তো, আগে আপার ছিল বাংলাদেশ, এখন ঠান্ডার বাংলাদেশ। আজকে দেখলাম যে এই ঠান্ডা খাওয়ার উপকারিতা বা এর তৈল ব্যবহার করে, এর কোনো বৈজ্ঞানিক প্রমাণই নেই, এসব ভুয়া। এগুলো সব কি, এগুলো সবই ভুয়া। ফেসবুক এমন একটা জিনিস, আবার আরবে নাকি এইগুলা ধরে রাখে, ও দেখলে তো বাংলাদেশে গুই সাপের মতই মনে হয়, তাই না? ওটাও নাকি আবার খায় মানুষে, আবার এক বলদায় খাইয়ে নাকি হসপিটালও শুইছে, তাই না? আচ্ছা, লেখো। আচ্ছা, সমাস জিনিসটা কি আসলে, এই জিনিসটা কি বোঝার চেষ্টা করো। টপিকটার নাম লেখো, সমাস। দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। সংজ্ঞাটা লেখো, পরীক্ষা আসে। দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। স্যার 2024-25 বছর একটা রিটেন জব সলিউশন কিনছি, সেখানেও কি ভুল আছে? ভুল নাই কোন জায়গায় বাংলাদেশে? বই নাই, ভুল নাই কোন জায়গায় বাংলাদেশে? যার কোনো গতি নেই সেই বই লিখে বাজারে বিক্রি করে, খাওয়া তো লাগবে কিছু করে। সমাস কি লিখলা? দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত হওয়াকে কি বলে? ওই গেছিল
টানতে ভুলে গেছো? দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। দ্রুত লেখো। দেখছো রেফা খাতুন লাগছে ভুল নাই নাসির স্যারের বুকে। আমার বুকের মধ্যে তুমি ঢোকলা কোন সময়? হ্যাঁ? ভুল নাই নাসির স্যারের বুকে। দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত হওয়াকে কি বলে? সমাস বলে। লিখছি। এখন লেখো সমাস কত প্রকার যদি আসে। সমাস কিন্তু 4 অথবা 6, বর্তমানে কত প্রকার? 4 প্রকার। মনে থাকবে? ওই একজন আলম আসছে চতুর্ভুজ হলো দ্বিগু সমাস, ওই আসছে আর একজন, বুঝছেন? একটা নম্বরের যে কত দাম তোমাদের কি বলবো, একটা নম্বর অনেক দাম। তাহলে দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত হওয়াকে সমাস কত প্রকার? 4 প্রকার। 4 না থাকলে 6। আচ্ছা এবার দেখি কি কি সমাস সেটা আমরা জানি। আগে দেখো এখানে আমি একটা শব্দ লিখলাম মৌমাছি। কি লিখলাম? মৌ একটা শব্দ, এর সাথে যুক্ত করলাম মাছি, হলো একটা শব্দ হলো মাছি। আর একটা দেখো একটা লিখলাম ঘর, আর একটা লিখলাম কি? ঘর বাড়ি লিখলেও তো হবে, তাই না? ঘর বাড়ি লিখলেও হবে একদম। আচ্ছা দেখো মৌমাছি, এখানে পূর্বপদ কি? পরপদ কি? পূর্বপদ কি? ঘর। পরপদ কি? জামাই। ক্লিয়ার? এখন দেখো এই মৌ একটা শব্দ ছিল আলাদা, মাছি একটা শব্দ ছিল আলাদা, দুইটা কিন্তু আলাদা জিনিস, তাই তো? এই দুইটা যখন একসাথে লিখলাম তখন নতুন একটা শব্দ হয়ে গেল মৌ। এই জিনিসটা কি? একটা মধু। মৌ মানে কি? মৌ বুঝেন না? মৌ কি? মধু। মৌ মানে? আর মাছি কি? এটা আলাদাটা কীট পতঙ্গ। এখন যখন একসাথে উচ্চারণ করলাম মৌমাছি, তখন কি চোখের সামনে মৌ ভাসতেছে আর মাছি ভাসতেছে এরকম? ওই অর্থাৎ একটা কীট পতঙ্গ আছে যে আমাদের ঘরের আশেপাশে গাছে, ও কি করে? ওই মাছিটা মধু সংগ্রহ করে, যার মধ্যে আমরা মধু পাই। আর শুধু মাছি বললে কিন্তু কোন মাছি বলে? অনেক প্রকারের মাছি আমাদের আছে। আসো, কিন্তু যখন মৌমাছি বললাম তখন একটা কীট পতঙ্গ বুঝাচ্ছে, তাই না? কয়টা? ওই যে বসো বসো বসো, দিকে বসো। কয়টা বোঝাচ্ছে? ওয়ান পিস। তাহলে মৌমাছি একটা বোঝাচ্ছে। আবার ঘর যখন আমি একটা বললাম ঘর, তখন এটা কি বুঝাইছে? ঘর কয়টা? একটা ঘর। মনে করো আমাদের গ্রামের একটা ঘর, আমরা এটা মিস করি না সবাই? এই যে ঢাকা শহর যে আসছো, এই যে সবাই গ্রামের বাড়িটা মিস করি। হয় গ্রামের বাড়ি তুমি কখন যাবা? স্থায়ী ভাবে মৃত্যুর পরে, এর আগে আর হয়তো কেউ যাবা না। মৃত্যুর পরে হয়তো তোমার কি লাশটা যাবে। এই যে গ্রামের আমরা বাড়ি ছেড়ে চলে আসছি, তাই না? স্থায়ী ভাবে আর কারো যাওয়া হবে খুবই রেয়ার, খুবই রেয়ার। দেখো এর অবস্থাটা কি? একটা মেয়ে মানুষ ওরে তোমরা মাঝখানে দিলে, আর তোমরা দুইটা ছেলে দুই পাশে বসলা, এটা কোনো কথা? হ্যাঁ? ও এদিকে ঘুরবে না এদিকে ঘুরবে, আমি এই চিন্তা করি। আচ্ছা লিখছ? বলে বোকা। আমি যদি এই জায়গাতে, আমি কি করতাম জানো? আমি কিন্তু আসো, তুমি আমার পাশে আসো, ওরা তো আমি সুযোগই দিতাম না। কথা হতো না? ওরে মাঝখান দিয়ে তো ও একটু ওর দিকে তাকাইবে, তুমি তো লাভ নাই তো। এ বুঝে না, বোকা বোকা বোকা। তা ঘর একটা কি? একটা আলাদা শব্দ। আর জামাই যদি বলি, জামাই একটা কি? জামাই যে নতুন বিয়ে করছে তাকে আমরা কি বলি? জামাই বলি। তো দুটো কিন্তু আলাদা ছিল একদম। যখন আমরা ঘর জামাই একসাথে বসাইলাম, তখন ঘর জামাই বলতে একটা ঘর একটা জামাই এরকম বুঝায়। কি বুঝায়? একটা। অর্থাৎ একজন জামাই যে তোমাদের এলাকায় কি থাকে, অর্থাৎ বউ পায় ফ্রি, জমি সম্পদ কি পায়? ফ্রি পায়, খাবার দাবার ফ্রি পায়, তাকে আমরা বলি ঘর জামাই। তাহলে এখানে একটা বুঝাচ্ছে, এখানে কয়টা? সবই একটা বুঝাচ্ছে। এখন দেখো এটাকে বলে কি? পূর্বপদ। আর পরেরটা কি? পরপদ। এর আরেক নাম কি? উত্তর পদ। এখন দেখো এটা, এখন এই ঘর, এই যে মৌমাছি একটা শব্দ বানাইলাম,
ঘর জামাই একটা সব নতুন শব্দ বানাইলাম, এই শব্দ দুইটাকে কি বলে? সমস্ত পদ। কি বলে? এই দুইটাকে আমরা সমস্ত পদ ডাকতে পারি, অথবা সমাসবদ্ধ পদও ডাকতে পারি। সমাসবদ্ধ পদ। এখন শুধু ঘর কি একটা শব্দ বা একটা পদ, জামাই কি একটা শব্দ একটা পদ, মৌ একটা শব্দ বা পদ, আর জামাই একটা শব্দ বা পদ। তখন আমরা একসাথে লিখলাম, তখন এটা হয়ে গেল একটা সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। এখন দেখো, এই সমাসবদ্ধ পদ বা সমস্ত পদের প্রথম অংশকে কি বলে? পূর্বপদ। পরবর্তী অংশকে কি বলে? পরপদ বা উত্তরপদ। এখন আবার দেখো, এই সমস্ত পদ বা সমাসবদ্ধ পদকে ভাঙলে যে বাক্যাংশ পাবো ওটাকে বলে কি? ব্যাস বাক্য। ব্যাস বাক্য। তাহলে আমরা এখন এই সমস্ত পদটাকে ভাঙবো। মৌমাছি যদি ভাঙি, মৌ সংগ্রহকারী মাছি এটাও বলা যায়, মৌ আশ্রিত মাছি এটাকেও বলা যায়। তাহলে মৌ যে সংগ্রহ করে ওটাকে কি বলি আমরা? মৌমাছি। একটা মাছি চিন্তা করো, আল্লাহর সৃষ্টি দেখো, ও কি করে? যারা মধু চাষ করে তুমি দেখবা পাশে কিন্তু কি রাখে? ওই চিনি ও গুলা রেখে দেয়। দুষ্ট আছে। আবার মনে করে সরিষা খেতে এরকম মধু চাষ করে, যারা সরিষা খেতে পাশে এরকম মধু চাষ করে, তো ওইখানে ওই মধু ওই সরিষা খেতে যে মাছিটা পড়ে ওখান থেকে ফুল থেকে কি করে? ও মধুটা আহরণ করে, আহরণ করে এসে আবার কি করে? নিজের বাসায় আবার ওটাকে জমা করে এরকম। তাহলে মৌমাছি আমরা কি লিখতে পারি? মৌ সংগ্রহকারী মাছি। কি লিখতে পারি? মৌ, ও কিন্তু সংগ্রহ করে, এই জন্য আমরা লিখতে পারি মৌ সংগ্রহকারী মাছি। ঘর জামাই আমরা কি বলতে পারি? ঘরে আশ্রিত জামাই, অর্থাৎ যে বেটা ঘরে সুযোগ সুবিধা ভোগ করে আর কি। তাই ঘরে আশ্রিত জামাই সমান ঘর জামাই। এই যে দেখো, একদম এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এ পর্যন্ত এগুলোকে বলে ব্যাস বাক্য। এর আরেক নাম বিগ্রহ বাক্য। পরীক্ষা ধরে যে ব্যাস বাক্যের আরেক নাম কি? বিগ্রহ বাক্য, তাই না? ব্যাস বাক্যের আরেক নাম কি? বাংলাদেশের এমন একটা দেখবা, যারা ব্যাংকের কোচিং করায় এদের গতকাল ব্যাংকের যে বাংলা আসছে, যারা বিসিএস স্টাইলে পড়াশোনা করে ওরা পারে, কিন্তু গতকাল ব্যাংকের কোচিং গুলোই ব্যাংকের প্রশ্ন সলভ দিতে পারে না। তারা সবাই দেয়, এরপর তারা সলভ দেয়। এগুলো বাংলাদেশের ব্যাংকের অবস্থা। বাংলা তুমি যদি বেসিক না জানো, ব্যাংকের কোচিং এ যে বাংলা শিখে ওই বাংলা কখনো আসে না। ডিপলি ধরে, ডিপলি মানে ওটা ঘুরাই ঘুরাই ধরবে, কোনো টপিক নাই। এখানে তোমার সমাজটা বেসিক যদি জানো তাহলে যতই বানাই দেখ তুমি পারবা, আর বেসিক না জানলে কিছুই পারবা না। তা আমরা কি বললাম? সমস্ত পথে ভাঙলাম, এখান থেকে এ পর্যন্ত এগুলো কি বলে? ব্যাস বাক্যের আরেক নাম কি আসতে পারে না? বিগ্রহ বাক্য। এবার ভালো করে খেয়াল রাখো, এই যে তোমাদের যে ক্লাসের পিডিএফটা দিয়ে দেবো, ওখানে লেখা আছে পূর্বপদ এবং পরপদ মিলে তৈরি হয় কোন পদ? সমস্ত পদ। এই পূর্বপদ এবং পরপদ মিলে তৈরি হলো কি? সমস্ত পদ। এবার দেখো, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদে প্রথম অংশকে কি বলে? পূর্বপদ। পরবর্তী অংশকে কি বলে? পরপদ বা উত্তরপদ। আবার দেখো, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদকে ভাঙলে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে কি বলে? ব্যাস বাক্য বা বিগ্রহ। এতটুকু ক্লিয়ার? যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি বলে? সমসমান পদ। তো এখানে দেখো, এই মৌমাছি বানাতে লাগছে, মৌ লাগছে, মাঝি লাগছে, ঘর জামাই বানাতে ঘর লাগছে, জামাই লাগছে, অর্থাৎ পূর্বপদ পরপদটা কি আবার কি বলে? সমসমান পদ বলে। তাহলে যে যে পদে সমস্যা হয় তাদের প্রত্যেকটিকে বলে সমসমান পদ। এগুলো দেখো একদম পিডিএফ এ সুন্দর মতো লেকচার শিটে লেখা আছে তোমাদের। তো এই ছোট ছোট প্রশ্নগুলো সাধারণত আমাদের এই প্রশ্নগুলো আসতে দেখা যায় অনলি নিবন্ধন। অনলি কি? নিবন্ধন পরীক্ষা এই ধরনের প্রশ্ন আসে। সমস্ত পদ কাকে বলে, এইগুলো ছোট ছোট প্রশ্ন ধরে। পূর্বপদ কি, পরপদ কি, সমস্ত পদ কি, ব্যাস বাক্য কি, সমসমান পদ কি। এটা অনলি আসে কোন চাকরি পরীক্ষায়? অনলি নিবন্ধন। অনলি নিবন্ধন, অন্যথায় খুব কম আসে। তুমি দেখো, গতকাল একটা চাকরি পরীক্ষায় সাধু ও চলিত ভাষার পার্থক্য থেকে একটা প্রশ্ন ধরছে। সাধু ও চলিত ভাষার পার্থক্য শুধু আমরা পড়ি কিসের জন্য? নিবন্ধনের জন্য। কিন্তু এখন অন্য চাকরি পরীক্ষাও আসা শুরু করছে। আচ্ছা, যাই হোক, এতটুকু ক্লিয়ার সবাই? আচ্ছা, এবারে দেখো সমাস, দ্বন্দ্ব সমাস। এবার কি লিখবো আমরা? লেখো দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব বানানটা পড়বা? এলো দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস, এটা নিচেও বফলা, এটা নিচেও বফলা, কারণ এই বানানটা আসে।
দ্বন্দ্ব বানানটা আসে। দেখো গতকাল একটা উচ্চারণ আসছিল, অংশ এর উচ্চারণ, অংশ এর উচ্চারণ আসছিল না? এটা উচ্চারণটা কি দাও এরকম, অংশ, বাংলা একাডেমি অভিধানে এই দা। এখন কিছু কিছু মদ না এটারে কয় এটা, এটা ঠিক দিয়ে চলে আসছে। ও এখনো মান্দার আমলে আছে। এখন কোন আমলে আছে? ও এখনো শেখ হাসিনার আমলে, আপার আমলে আছে, যে ওইটা উত্তর এখন ওইটা, হ্যাঁ ওই আপার আমলের আছে, কিন্তু আসলে এটা তো না, বুঝছেন? কত যে গতকাল আর একটা আপডেট দেখো কতটা চালাক, পূর্ণ বানান আসছে এটা, বাংলাটা আমি চেঞ্জ করছে। চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণ, ওখানে পূর্ণ বানান কিভাবে দেওয়া, ওখানে দেওয়া এভাবে দেওয়া আছে। এখন এগুলা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। দেখছো কত বানান চেঞ্জ, পূর্ণ বানান এটা, খেয়াল করো। গতকাল শূন্য বানান আসছে, শূন্য বানান তো অনেক আগেই চেঞ্জ হয়েছে। আগে শূন্য বানান ছিল এটা, এখন শূন্য বানান কোনটা, এখন কিন্তু দন্ত না। আগে উষা বানান ছিল কোনটা, দীর্ঘ মূর্ধন্যাশয় আকার, এখন বাদ, এখন উষা বানান কোনটা, এই ওটা। আগে পিনাক, ওই যে গণনা, এই পিনাক বানান আগে ছিল এটা, নত্য সত্যবিধি পিনাক বানান এটা ছিল, এখন পিনাক বানান এটা ভুল। এখন পিনাক বানান পশকে পি দন্ত নয় আকার ক, এলো পিনাক, দেখছো বানান। আবার দেখো মন বানানটা, আগে মন বানান ছিল মূর্ধন্য মূর্ধন্য, মানে 40-এর কি 1 মন, এখন এই মন শেষ, মন ভেঙে গেছে, এখন মন বানান ম দন্ত না মন, আচ্ছা এটা 40-এর 1 মন। তোমার কইছে প্রতি বছর চেঞ্জ হয়েছে, তুমি দেখছো তোমার জীবন দশা চেঞ্জ হয়েছে, আর প্রতি বছর চেঞ্জ হইলো কবে? এটা প্রতি বছর চেঞ্জ হইলো কবে? 1992 সালে বাংলা একাডেমি বানান চালু করছে, তখন এইটা ছিল তোমার এইটা। এরপর আপা চেঞ্জ করছে 2012 সালে, কি এরপর 2012 সালে কি করলো, আপা চেঞ্জ করছে, এরপর তো আর চেঞ্জ আসে না, এখন আসছে পাঠাই তো। আর এখানে মন, খেয়াল করো, তাহলে এই মন মানে 40-এর কত মন, 1 মন। আর 1 মন আছে কি, মানুষের মন, খালি মানুষের মন থাকে, আর কার মন থাকবে না, সবাই তো মন আছে। তো ওই মন বানানো কি এটা, মনে থাকবে, ওই মন বানানো একটা, তাহলে মন ওই হৃদয়, ওই মন বানানো দন্ত না। আর 40-এর 1 মন, ওটাও কি ধান চাল গম বলি না, 1 মন চাল 1 মন ধান, এটা বলি না আমরা। এগুলা কি এই মন বানানো কি হবে, এই ম দন্ত না। এত পড়াই তো ভুলে যাবা, এই পরীক্ষা যাই ভুলে যাবা, এটা নিশ্চিত। তোমার পরীক্ষা হলে কি করবা, এটা ভুলে যাবা, এটা আমি নিশ্চিত আছি। কারণ তোমরা এই আকাম গুলা করো, পরীক্ষা হলে ঠিকই ভুলে যাও। যখন পড়াই তখন জি স্যার জি স্যার, তখন জি স্যার জি স্যার, এরপর ভুলে যাও। এখন দেখো শূন্য বানান এটা ভুল, পূর্ণবান পস্কেপ এই হলো পূর্ণ বানান, এই শূন্য বানান, উৎসবান রস্য মূর্ধন্য সাকার উষা, তারপর তোমার ভুল করবা, কারণ পরীক্ষা হলে সবাই টিক দিবে এইটাই। তুমি দেখো এটাও দিছে, এটা ওইটাও দিছে, সবাই দিতে, আমিও দিই, এরকম করো। পিন এক বানান এটা হবে না, পিন এক বানান এটা, আর মন বানান কয়েকটা বানানো শিখাই দিলাম, ক্লিয়ার তো? ওই গণনা পিন এক পূর্ণ, আমি নিজেও জানি না পিন এক মানে কি। আচ্ছা এবার দেখো, এবার কি লিখবো আমরা, দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব শব্দের অর্থ জোড়া, জয়কার জো ডয় বিন্দু রয় আকার। দ্বন্দ্ব শব্দের অর্থ কি, দ্রুত লেখো, দ্বন্দ্ব শব্দের অর্থ জোড়া। স্যার ঘন্টা বানান কি চেঞ্জ হয়েছে? হ্যাঁ চেঞ্জ হয়ে গেছে, ঘন্টা অনেক জায়গায় এরকম লেখা, এক্সট্রা শিটে ঘন্টা। তোমার শীট বানানটা আগে ঠিক করো, বুঝছো? নুসরা কি নুরসা নূর, আগে তোমার শীট বানান ঠিক করো, তোমার ওই শীট শীতের মতো লাগে। স্যার আশ্রিত কি সমসমান পদ? না, আশ্রিত অনেক অনেক ব্যাকরণবিদ বলে যে আশ্রিত এটাও একটা কি সমসমান পদ, অনেকে বলে আশ্রিত এটাও একটা কি সমসমান পদ। আসলে আশ্রিত সমসমান পদ না, ওটা ব্যাস বাক্যের একটা অংশ। আচ্ছা দ্বন্দ্ব শব্দের অর্থ কি? প্রথমে অপশনে দিয়ে দেবে দ্বন্দ্ব শব্দের অর্থ মারামারি। কি দিয়ে দিবে? প্রথমে দিয়ে দেবে মারামারি। আসলে দ্বন্দ্ব শব্দের অর্থ কি? জোড়া বা মিলন। আচ্ছা দেখো, এবারে দেখো দ্বন্দ্ব সমাস চেনার উপায় লেখো, দ্রুত চেনার উপায় লেখো। কি লিখবা? দ্বন্দ্ব সমাস চেনার উপায়, চেনার উপায়, দ্রুত লিখবা দ্বন্দ্ব সমাস চেনার উপায়। পূর্বপদ এবং পরপদ লেখো, পূর্বপদ এবং পরপদ কি? দ্বন্দ্ব সমাস চেনার উপায় কি? পূর্বপদ এবং পরপদকে কি করা যাবে? সম্পূর্ণ আলাদা লেখা। পূর্বপদ এবং পরপদ কি
সম্পূর্ণ আলাদা। পূর্বপদ এবং পরপদ সম্পূর্ণ আলাদা বুঝাবে। এই কয় পয়েন্টটা মাথার ভিতরে গেঁথে রাখো যে দ্বন্দ্ব সমাস মানে পূর্বপদ এবং পরপদটি আলাদা বুঝাবে। পূর্বপদ এবং পরপদটি কি, তুমি এইটারে কই পাইছো, এই বইটার আজকে ফালাই দিবা, বুঝছো? এই যে একটা বই নিছো, এইসব বই মানুষে পড়ে। পুরাতন জিনিস কোনোদিনও চাকরির বাজারে কখনোই পুরাতন কোনো ধরনের জব সলিউশন পড়বা না, পুরাতন কোনো জিনিস পড়াই যাবে না। সবই কি থাকতে হবে, আপডেট থাকতে হবে। তুমি এই পুরাতন বইগুলো পড়ে কোনো লাভ নেই। অনেকে দেখি মানদাতা আমলের একটা প্রাইমারি গাইড পড়ে, মানদাতা আমলের অনেক কিছু পড়ে, এগুলো কখনোই করবে না। কারণ একটা নম্বরে অনেক দাম, তুমি একটা নম্বরের জন্য তুমি প্রাইমারিতে টিকলা না, কোনো চাকরি পরীক্ষা টিকবে না। সুতরাং পুরাতন জিনিস পড়বে না, আপডেট থাকবা। আচ্ছা, তা দ্বন্দ্ব সমাস মানে একদম পূর্বপদ পরপদ কি আলাদা। তাই পূর্বপদ পরপদ আলাদা কি, আমি কি বললাম, এখন জ্যৈষ্ঠ মাস আসতেছে না, জ্যৈষ্ঠ চলতেছে। আচ্ছা, তাই এখন কি জাম পাওয়া যায়, দাম অনেক, 400 টাকা 500 টাকা 600 টাকা কেজি, একটা জাম। আর একটা ফলের নাম বল, আর কি পাওয়া যায়? আচ্ছা, আম আর একটা কি, কাঠ। আম আর একটা হলো কাঁঠাল। আচ্ছা, জাম আর কাঁঠাল দুইটা ফল আমরা পেয়ে গেলাম। এর পূর্বপদ কি জাম, পরপদ কি? এই জাম কাঁঠাল এটা একটা সমাসবদ্ধ পদ, কিন্তু এটা আগে কিভাবে লিখতো, এই জাম লিখে মাঝখানে হাইফেন দিত, এভাবে লিখতো সমাসবদ্ধ পদ। কিন্তু এখন এটা ভুল। এটা দেখো বাক্য শুদ্ধি, বানান শুদ্ধিকরণও দিতে পারে। এই বানানটা শুদ্ধ, এই বানানটা ভুল। কেমনে ভুল হয়েছে? কারণ এটা সমাসবদ্ধ পদ, এই মাঝখানে হাইফেন দেওয়া যাবে না। সমাসবদ্ধ পদগুলো বাংলা একাডেমি বলে দিছে যেখানে হাইফেন দেওয়া যাবে না। সমাসবদ্ধ পদগুলো কি করতে হবে, একসাথে লিখতে হবে। এই জন্য এক টানে একসাথে লিখতে হবে একেবারে। তাই আমরা কি লিখলাম, জাম কাঁঠাল, এটা একটা সমাস। পূর্বপদ কি জাম, পরপদ কি কাঁঠাল। আচ্ছা, যখন বললাম জাম কাঁঠাল, এই পূর্বপদ পরপদ কি আলাদা জিনিস না একটা ফল বুঝাইছে এখানে? আলাদা। যখন জাম বললাম, তোমার চোখের সামনে কিন্তু একটা জাম কালো রঙের একটা ফল তোমার চোখের সামনে ভাসলো। আবার যখন জাম কাঁঠাল বললাম, তখন বড় একটা ফল তোমার চোখের সামনে কাঁটাযুক্ত ভাসলো। সুতরাং এটার এটা কি আলাদা। কিন্তু যখন আমি বলছিলাম ঘর জামাই, এটা পূর্বপদ ঘর, পরপদ জামাই। ঘর জামাই যখন বললাম, তখন কি তোমার চোখের সামনে একটা ঘরের ছবি ভাসতেছে, একটা জামাইয়ের ছবি ভাসতেছে এরকম না? তার মানে এটা কি হবে, এটা কি দ্বন্দ্ব সমাস হবে? তার মানে এটা দ্বন্দ্ব সমাস হবে না, তাই তো? এবার দেখো, আমরা অনেকে রেলগাড়িতে চল করি, তাই না? আমরা সবাই কি করি, রেলগাড়িতে চলাচল। পূর্বপদ কি রেল, পরপদ কি গাড়ি। আচ্ছা, রেলগাড়ি বলতে কি একটা রেলের ছবি, একটা গাড়ির ছবি, এরকম একটা বোঝাচ্ছে। তাই এটা কি দ্বন্দ্ব সমাস হবে? এটা কখনোই হবে না। সুতরাং এটা কিন্তু কখনোই দ্বন্দ্ব সমাস হবে না। দ্বন্দ্ব সমাস মানে একদম কি, এই পূর্বপদ থেকে পরপদটাকে টোটালটাই কি করা যায়, আলাদা করা যায়। এই জন্য এটাকে বলে কি দ্বন্দ্ব সমাস। হাঁস মুরগি কোন সমাস, দ্বন্দ্ব সমাস। হাঁস মুরগি কি দ্বন্দ্ব সমাস, দুটো একদম চোখের সামনে আলাদা জিনিস আমাদের ভাসতেছে। আচ্ছা, আমাদের আসলো মা বাবা কোন সমাস, মা টোটাল আলাদা জিনিস, বাবা টোটাল আলাদা জিনিস। ভাই বোন একদম কি আলাদা। পরীক্ষা আসলো রাত দিন কোন সমাস, দ্বন্দ্ব সমাস। কারণ রাত একটা আলাদা জিনিস, দিন একটা কি আলাদা জিনিস। পরীক্ষা আসলো দম্পতি, কি আসলো দ্বন্দ্ব সমাস। কারণ দম্পতির ভিতরে কয়জন আছে, দুইজন, একজন স্বামী আছে একজন স্ত্রী আছে। এবার বুঝতে পারছি। আবার পরীক্ষা হলো সাপ একটা আর বেজি একটা কোন সমাস, কারণ সাপের চেহারা আলাদা, বেজি একটা আলাদা। আর পরীক্ষা আসছে সাপ আর একটা আসছে কি, সাপের সাথে এবার বেজি দিবে না, ঠান্ডা দিয়ে দিবে। ওই কইছে কাজ ঠান্ডা দিয়ে দিব, সাপ আর একটা কি ঠান্ডা, তাই না? একটা সাপ আর একটা কি ঠান্ডা, দুটো আলাদা জিনিস, আলাদা। হ্যাঁ, ঠান্ডা কি, তুমি এখন পর্যন্ত ওই জগতে নাই। ওরে ভাই, ফেসবুকে ঢুকতে পারি না ঠান্ডার জন্য। আমি তো এটার জন্য আবার কফিলের জন্য সারি, কফিলটাকে এটাও আমি জানি না। ওটা কি কফিল, কি সৌদির মালিক? তাহলে ওদেরকে কফিল বলে? ও বস। অর্থাৎ বাংলাদেশ থেকে শ্রমিক নেয়, ওখানে একজন হেড থাকে, ওর আন্ডারে সবাই কাজ করে, ওটার কফিল মানে। তা আমি কেন জানি কালকে না পরশুদিন কাল ফেসবুকে দেখি খালি ঠান্ডা ঠান্ডা।
মানে মাঝে মাঝে ওগুলো দেখতাম, ওরকম ভিডিও আসতো মাঝে মাঝে, একটা লোক এরকম দেখাইতো মরুভূমির ভিতরে থাকে, বালির ভিতরে। মানে এইটা দেখি যে ধৈরা বাংলাদেশের গুইসাপ গুলো ভয় আছে, গুইসাপ গুলো কি অনেক ভয় আছে। এখন একটা হলো সাপ, আর একটা কি, তা সাপ একটা লম্বা বিশাল ফনা তোলে, আর ষান্ডা একটা গুইসাপের মতো বা কুমিরের মতো, তাই না? ওটা কুমিরের বাচ্চার মতো দেখতে আর কি। তো এই দুইটা টোটাল আমাদের সুতরাং সাপ ষান্ডা কোন সমাস? দ্বন্দ্ব সমাস। মনে থাকবে তো, মনে থাকবে তো। ওরাও জানে, অনলাইনে যারা আছে, স্যার মালিককে বলে কপিল। মালিক, মালিক না, ও যারা বলছে ওইটা না, মালিক অর্থাৎ সৌদির যারা মালিক থাকে যারা, ওদের বলে কপিল। হুম, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা লিখছে এটা। আচ্ছা ভাই, বুঝছি যে এটা আলাদা বুঝাবে, তাই না? আচ্ছা, হাট আর একটা কি, দেখো হাটের চেয়ার একটা বাজার চেয়ার একটু আলাদা না? আলাদা। হাটটা কি, ওই যে হাট, গ্রামে হাট বসে, গ্রামের পরিবেশ অনেক সুন্দর না? এই যে গরুর হাট, তুমি দেখবা গরুর হাট বাংলাদেশে অনেক বড়। যেমন আমি কোথায় জানি গেলাম, এই যে জামালপুর আর শেরপুর, তার ব্রহ্মপুত্র নদের ওখানে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের ওই পারে দেখলাম বিশাল বালি দিয়ে ভরাট করে একটা হাট বানাইছে। এখানে আমি বললাম কি হবে এত আয়োজন, বলতেছে, আমি বললাম বাণিজ্য মেলা হইব নাকি বাংলাদেশে এখানে? কারণ এখানে বিশাল গরুর একটা কি হবে, হাট বসবে। আর বাজার তো ঢাকা শহরের অভাব আছে, ঢাকা শহরে কিন্তু হাট বসে না, বসে ঢাকা শহরে বসে কি বাজার, যেটা বাজার মানে যেটা প্রতিদিন বসে, আর হাট মানে কি যেটা সপ্তাহে একদিন। তবে জিনিস কিন্তু সেম, এখানেও মাছ তরি তরকারি পাওয়া যায়, এখানেও কি মাছ তরি তরকারি পাওয়া যায়, জিনিস কিন্তু একই, কিন্তু ফ্লেভার আলাদা, আর কিছুই না। হলো, এই হলো হাট বাজার, বুঝছেন? গুড। স্যার আমরা কিভাবে সমাস হয়, কিভাবে হয়? বানাইলেই হয়। আচ্ছা গেল, এটা বুঝছি। এখন শ্রেণী বিভাগটা লেখো, দ্বন্দ্ব সমাসের শ্রেণী বিভাগ লেখো। এখানে কোনো নাই যে এটা 5 প্রকার 10 প্রকার 8 প্রকার এরকম দেয়া নাই, যে দ্বন্দ্ব সমাস অনেক প্রকার হতে পারে, অনেক প্রকারের হতে পারে। লেখো শ্রেণী বিভাগ। জুই লিখছে স্যার হাট সাপ্তাহিক, গ্রামে হাট বসে। গ্রামের হাটে যেতে মজাই আলাদা। লিখছো, কি লিখলা? প্রথমে শ্রেণীবানটা দীর্ঘ দিয়ে লিখছো না? হ্যাঁ, এটা তো জানি, তোমরা এই আকাম গুলো করো, আমি জানি তো। শ্রেণীবান, এই শ্রেণী বিভাগ, দ্বন্দ্ব সমাসের শ্রেণীবান রস্বইকার। আচ্ছা, প্রথমে আমরা লিখবো মিলনার্থক দ্বন্দ্ব। কি লিখবা? একজনে লিখছে স্যার মেয়েরা হাটে যেতে পারে না, ওরা বাজারে যাইতে পারে। মেয়েরা আবার যাইতে পারে না কোন জায়গায় বাংলাদেশে? হ্যাঁ, শহরে যায়, বুঝলেন না? শহরের মেয়েরা তো একটু উচ্ছৃঙ্খল, আর গ্রামের তো একটু ভদ্র, এই জন্য যায় না, তাই না? বসুন্ধরা সিটি আর যমুনার ফিউচার পার্কে গেলেই দেখা যায় ওইসব জায়গায় ছেলেরা যায় না মেয়েরা যায়, তাই না? ওইসব জায়গায় ছেলেরা যায় না মেয়েরা যায়, বোঝা যায়। তার প্রথমে লেখো মিলনার্থক দ্বন্দ্ব, মিলনার্থক দ্বন্দ্ব অথবা মিলন দ্বন্দ্ব, মনে থাকবে তো? মিলনার্থ দ্বন্দ্ব অথবা মিলন দ্বন্দ্ব। আচ্ছা, এই কথাটার মানে কি? মিলন মানে কি? পূর্বপদ আর পরপদের সাথে একটা কি মিলন ঘটবে, একটা মিলন ঘটবে, একটা রিলেশন থাকবে বা একটা মিল থাকবে। এটা চেনার উপায় হলো পূর্বপদ আর পরপদের ভিতরে একটা কি থাকবে, একটা রিলেশন থাকবে, অথবা কি চমৎকার একটা মিল থাকবে। পূর্বপদ পরপদের সাথে চমৎকার একটা মিল থাকবে, অথবা পূর্বপদ পরপদের মধ্যে একটা রিলেশন থাকবে, মনে থাকবে তো? একটা রিলেশন থাকবে অথবা চমৎকার একটা মিল থাকবে। যেমন আমরা উদাহরণ দিয়েছিলাম কি, ভাই বোন, মনে আছে? ভাই, দেখো ভাইয়ের সাথে বোনের কি রিলেশন আছে না? অবশ্যই রিলেশন আছে। মায়ের সাথে বাবার কি আছে? অবশ্যই একটা একদম ব্লাড রিলেশন, এখানে ব্লাড রিলেশন এখানে আছে না? আবার দম্পতি, স্বামী স্ত্রী, এগুলোর মধ্যে মিল আছে। মাসি পিসি, মাসি আর কি লিখলাম, পিসি, এগুলোর মধ্যে মিল আছে, তাই তো? আবার কি লিখলাম, চা বিস্কিট,
চায়ের সাথে বিস্কিট এটা কি আছে, মিল আছে না? কারণ কি চায়ের সাথে চা রুটি হবে, কিন্তু চা রুটিও হবে, তো এর সাথে একটা মিল আছে। কিন্তু তুমি যদি বলো চা আর একটা কি কলা, এটা মিলন, এটাও কিন্তু একটা সমাস, দ্বন্দ্ব সমাস। কারণ চা একটা আলাদা জিনিস, কলা একটা আলাদা জিনিস, কিন্তু এটা কি মিলনার্থক হবে? হবে না। কেন হবে না? কারণ চায়ের সাথে কলার কোনো মিল হয় না। আমরা কখনো চায়ের সাথে কলা মিক্স করে খাই? খাই না। কিন্তু ইন্টারনেট নাই, যদি তা ইন্টারনেট ব্যবস্থা কর, আল্লাহ খাইছি। ও রেসিপি দিয়ে দিছে, রেসিপি নাই কি বাংলাদেশের? ওই নিয়মের বাইরে তো অনেক কিছুই আছে, আছে না? আচ্ছা নেটটা আসুক। এই নিয়মের বাইরে বাংলাদেশে অনেক কিছুই আছে। আগে আমরা দেখতাম কি, আমার মাকে দেখতাম মানে একটা একটা মাছের সাথে এক একটা তরকারি আলাদা ফিক্সড করা থাকতো, এই তরকারিটা এটা দিয়ে হয়। কিন্তু এই যুগ আছে এখন, এখন সব মাছের সাথে সব। আমি জীবনে শুনি না যে কাঁঠাল, কাঁচা কাঁঠাল মানুষ রান্না করে খায়, এগুলো কিন্তু আমার গ্রামে আমি জীবনে কি শুনিও নাই। এখন ঢাকা শহর আসার পর দেখি কি এই কাঁচা কাঁঠাল গুলা কি করে বিক্রি করে। আমি কি মামা এগুলো এরকম কাঁচা গুলা নিয়ে রাখছেন কা? কয় না। আমি প্রথম ভাবছি যে ভিতরে মনে হয় বিসিটা বাড়ি করে, বিসি তো আমাদের লাগায় খায় ওটা। এখন ওই কাঁচা ওই কোষ সহ রান্না করে খায়। হ্যাঁ, কি দিক দিয়ে খায়? প্রথম দিন থেকেই খায়, কিন্তু আমার এলাকায় খাইতো না। আমার এলাকায় আমি এখন খাইতে পারে, ফেসবুকের যুগে এখন তো সবাই শিখে গেছে, ওটা আগে খায় না। আবার আর একটা জিনিস ঢাকা শহর দেখি, পুঁই শাক আছে না, পুঁই শাক খাই। পুঁই শাকের যে বিচি গুলো হয় না, তো ছোটবেলা হলে পাকলে আমরা হাতে দিতাম, লাল হয়ে যাইত, তাই না? হাতে দিতাম, কি সুন্দর কি লাল হইতো গাছে। এইটা দিয়ে ঢাকা শহর রান্না করে খায়। এই পুঁই শাকের ফুলগুলো ঢাকা শহর কি করে রান্না করে। এটা কিন্তু আমার এলাকায় আমি দেখি নাই, বরিশাল। আমাদের এলাকায় এটা আমি দেখি নাই যে খায়। হ্যাঁ, না এটা দেখি যে ওই খুলনা ও সাতক্ষীরা ওই অঞ্চলে মানুষ খায়, ওই অঞ্চলে মানুষ এটা খুলনা সাতক্ষীরা দেখি এইটা খায়, কিন্তু এটা আমার অঞ্চলে আমি দেখি নাই খাইতে। চট্টগ্রাম খায়, এখন শিখছে। না না, এগুলা না, বাস্তব কথা। তোমরা যে সব খাবার আইটেম আমি দেখলাম, এই দুইটা আইটেম হয় না। বরিশালের সাথে অন্য ডিস্ট্রিক্টের মানুষ অনেক মিল অমিল আছে। আবার দেখি এই যে মাছগুলা কি করে, ময়মনসিংহ, কিশোরগঞ্জ এই অঞ্চলে যাবা, মাছ ভাজি করে না, তারা মাছ কি করে, ঠিক আছে বা, ওরা মাছ ডাইরেক্ট কি করে, ঝোল রান্না করে ফেলায়। এটা কি সম্ভব? আচ্ছা, একটা হলো শোল মাছ, মনে করে একটা আছে টাকি মাছ, আর একটা কি শোল মাছ। এই মাছটাও দেখি তারা ভাজি করে না। এই মাছ ভাজি করা ছাড়া খায় কেমনে? কিন্তু এই কিশোরগঞ্জ, ময়মনসিংহ এটা খায়, ভালো লাগে। আচ্ছা, এবার বলে স্যার এতক্ষণ আমাদের ইন্টারনেটে ঝামেলা হয়েছিল, যারা অনলাইনে ছিল আমরা কিছুই পড়াই নাই, জাস্ট একটু আলোচনা, রান্না বান্না নিয়ে আলোচনা করছি, তাই না? রান্না বান্না নিয়ে আলোচনা করেছি, এখন আবার আসতেছি এখানে। 2 মিনিট আগে থেকে, হ্যাঁ 2 মিনিট আগে থেকে একটু বলি। আচ্ছা, এবার দেখো তাহলে আমরা কি লিখলাম, চা আর কলা মিলনার্থক দ্বন্দ্বে ছিলাম, অর্থাৎ রিলেশন বা মিল বুঝাবে। চা আর কলা এটা কখনোই কি হতে পারে না, এটা মিলনার্থক হতে পারে না। কারণ আমরা কখনোই এটা স্বাভাবিকভাবে দেখি না যে দোকানে গিয়ে কেউ দেখো যে একটা মামা একটা কলা দাম তো একটা চা দেন, ও ভিজে ভিজে খায়, একটা চুমুক দেয় একটা কলা খায়, এরকম আছে? সাধারণত দেখি একটা রুটি নেয়, একটা কেক নেয়, একটা বিস্কিট নেয়, এগুলো মিলনার্থক হতে পারে। হ্যাঁ, আবার দেখো লুচি মিষ্টি, আরটা কি আছে, লুচি, লুচি খাওনি? আরে পুরান ঢাকায় যাবা, ওই যে কোথায় জানো, ইসলামপুরের এই পাশে শাখারি পট্টি, না জান কি বলে এটা, শাখারি বাজার। তুই চিনস কেমনে? হ্যাঁ, টোটাল ঢাকা চেনে ও, পুরোনেও গেছে। এই যে দেখো ওই শাখারি বাজার যদি যাও, ওখানে দেখবা লুচি মিষ্টি অ্যাভেলেবেল, বা লুচি দেখবা ছোট ছোট পুরীর মতো দেখায়, ওইগুলা কেউ মিষ্টি দিয়ে খাচ্ছে, কেউ সবজি দিয়ে খাচ্ছে, এটা খুব ভালো। হ্যাঁ, লুচি আলুর দম এইসব জিনিস খায়। আবার অনেক জায়গায় অনেক আইটেম। আবার এবার জামালপুর খাইলাম কি জানি, মিল্লি না কি জানি বলে, মিল্লি ভাত, মিল্লি ভাত না, এই এবার জামালপুর আমারে খাওয়াইলো একজনে মিল্লি ভাত। মিল্লি ভাত চিনো?
কি অনেক টেস্টি। এই মিল্লি ভাত জামালপুরের বিখ্যাত না, এটা এক ধরনের চাল গুঁড়া করে, ঠিক আছে, এবার খাসির মাংস, গরুর মাংস, মুরগির মাংস দিয়া এটা মিল্লি ভাত রান্না করে, সেই টেস্ট। শুধু গরুর মাংস দেয়? আচ্ছা যাই হোক, খাসিও দেয় না? খাসিও দেয় না, বেশি গরু বেশি দেয়। আর যাই হোক, গরু আর খাসি, অন্য ধর্মাবলম্বী মানুষ কি করে? তারা তো আর গরু খায় না, অন্য ধর্ম, তারা তো খাসি দিয়েই খায় তাইলে। হ্যাঁ, আচ্ছা মুরগি দে ভাত, তাহলে এই জিনিসটা আমি খাইলাম, নতুন আইটেম, খুব ভালো, আপনারাও খাবেন, খুব ভালো জিনিস। ওটা জামালপুর, তাহলে তোমাদের জামালপুর বিয়ে করতে হবে। হ্যাঁ কাজী স্যার, হ্যাঁ জামালপুরে বিয়ে করো, তাহলে খেতে পারবা। বুঝলো এটা? আরেকজন কয় স্যার ভাই বোন বিপরীত দ্বন্দ্ব না। শোনো, এখানে ভাইয়ের বিপরীত শব্দ বোন এটা না, এটা একটা মিলনার্থক দ্বন্দ্বের ভিতরেই পড়তে হবে। ভাইয়ের সাথে বোনের একটা কি আছে, রিলেশন আছে। মায়ের সাথে বাবা, তা তুমি তো বলতো মায়ের বিপরীত শব্দ কি বাবা, এরকম হতে পারতো না? এটা বিপরীত না, বিপরীত মানে একদম টোটালটাই বিপরীত হবে, এখানে হবে না। স্বাভাবিক দৃষ্টিতে আমাদের পড়তে হবে, ওর কথায় যুক্তি আছে। স্যার এটা হলো না কেন? হওয়ার তো কথা ছিল, দিয়ে দিলে কি হইতো? কিন্তু দিয়ে দেয়নি, ব্যাকরণবিদরা দেয়নি, না দেয় সমস্যা নাই। আচ্ছা এবার লেখো বিরোধ দ্বন্দ্ব। এবার কোন দ্বন্দ্ব? কেরিয়ার প্লাস বইয়ে যে কয়টা দেয়া আছে এই কয়টাই পড়বা, বাজারে গাইড বই পড়বা, একদম ধরা খাবা। গতকাল 2টা সমাস আসছে, ওই পরীক্ষা 2টাই ফেল মারছে। বাজারে গাইড বই অনেক ভুল থাকে এগুলা। তাহলে বিরোধ দ্বন্দ্ব কোনটা? প্রথম মিলনার্থক দ্বন্দ্ব, এখানে কোন দ্বন্দ্ব? বিরোধ দ্বন্দ্ব, বিরোধ। তাহলে বিরোধ দ্বন্দ্ব কোনটা? স্যার এটার আসল নাম পিঠালি। আসল নাম পিঠালি বলে, ওটাকে পিঠালিও বলে। বাহ, পিঠালিও বলে ওটাকে, খাবারটার নাম। আচ্ছা এবার হলো বিরোধ দ্বন্দ্ব। এবার বুঝেই গেছো কি পূর্বপদ পরপদের মধ্যে একটা কি থাকবে, বিরোধ থাকবে। যেমন বলো সাপ আর নেউল। সাপ আর একটা কি, ছোটবেলা থেকে পড়ে, সাপ নেউল মানে কি, বেজি। আবার তোমারে বলতে পারে সাপ আর একটা কি, বেজি। সাপ আর একটা কি, বেজি। আর একটা বলতে পারে আদা, এর সাথে মিক্স করবা কি, কাঁচকলা, তাই না? আদা আর একটা কি, কাঁচকলা, চিনেন? কেমন কাঁচা? ওদের সাতক্ষীরা কি করে জানো, আর খুলনা, এরা ওই আড্ডে কলা রান্না করে খায়। হ্যাঁ, আমি খুলনা বিসি কলা, এটা বরিশালে আড্ডে কলা। তো এই যে বিসি কলা আছে একটা মোটা মোটা আছে না, এইগুলো আমি দেখি খুলনা দেখলাম, গল্লামারি বাজারে দেখলাম, দেখি এরকম বড় বড় একদম। তা আমি কি ভাই, আপনি এই কাঁচা কলাটারে আনছেন কে এগুলারে, এইটা কাটছেন কে? এটা তো পাকা ছাড়া খায় না। কারে দেয়, আপনি দাঁড়ানা দেখেন কেমনি কেজি কেজি ধরে বিক্রি করি। ওইগুলো আবার কাইটে কেটে হালি না, কেজিতে বিক্রি করে ওই কলা। আমি অবাক হয়ে গেলাম, দেখি কেজিতে আবার মানুষ নিয়ে যায়। একজন জিজ্ঞেস করলাম আপনি এটা কিভাবে খাবেন? কেন এটা খাইতে সেই টেস্ট। আমি এটাও রান্না করে খাওয়া লাগবে? কাঁচা কলা তো আলাদা একটা আছে, বাজারে পাওয়া যায় ওটা, ওইটা খান। না খাই ওই বিসি কলাটারই তারা কি করে, কেজি ধরে কিনে এই খুলনা সাতক্ষীরা মানুষ এটা খায়, বুঝছেন? তাহলে এই কাঁচকলা এর সাথে যদি আদা মিক্স করি তাহলে ভেজাল লাগে, তরকারিটা ভেজাল হয়ে যাবে, এই জন্য এটা হবে না। ওই দেখছে জুই কয় জি স্যার, খুলনাতে মাছ দিয়ে রান্না করে আমরা খাই। ওই মাছ দেখে না, ও যা কিছু দিয়ে খাওয়া খাওয়া, হ্যাঁ ধরে খাইলেই হইলো। তাহলে দেখো আবার সাপ বেজি ধরে ধরে কেউ খাইও না। তাহলে এটা হলো বিরোধ দ্বন্দ্ব। আদার সাথে কাঁচকলার একটা বিরোধ আছে, ওই সাপের সাথে নেউল। আবার দায়ের সাথে কি, কুমড়া একটা দা, আর দা মানে কি, ওই যে বটি দায়ের মতো থাকে, তো ওইটা দিয়া ওই কুমড়াটা কাটে, এই জন্য কুমড়ার সাথে দায়ের একটা কি ধরা হয়েছে, বিরোধ ধরা হয়েছে। দা কুমড়া, মনে থাকবে তো? হবে না কেন স্যার? আমরা দেখি না আজকে নেটে কি সমস্যা। আচ্ছা এবার আমরা কি লিখবো, কি কি? দাঁড়াও, ওহি নকুল, কি যেন বললাম, ওহি নকুল, ওখানে কি দেয়া আছে? ওটা কোন দ্বন্দ্ব? বিরোধ, সত্যাসত্য দেখতে হবে। আচ্ছা ওহি একটা, নকুল, ওহি মানে কি, সাপ, আর নকুল মানে কি, অর্থাৎ এই তিনটে একই জিনিস। কখনো চাকরি পরীক্ষায় সাপ নেউল ধরে,
কখনো সাপ বেজি ধরে, কখনো অহিনাকুল ধরে। মূলত এইটা দেয়া ছিল মূল বইয়ে, এইটার আবার ওরা ঘুরাই ফেরায় চাকরি পরীক্ষা কি করে বানিয়ে দেয়, আর কিছুই না। তাই পূর্ব পদটার সাথে পরপদের একটা বিরোধ থাকে। আবার দেখো দেবতাদের সাথে কাদের, এই দানবদের একটা কি থাকে, দেবতাদের সাথে দানবদের একটা বিরোধ আছে। আবার দেখো নায়কদের সাথে ভিলেনদের একটা কি আছে, ভিলেন। তা নায়ক আর একটা কি ভিলেন, এগুলো কি, এগুলোকে বলা হয় বিরোধ দ্বন্দ্ব। মনে থাকবে এগুলো কোন দ্বন্দ্ব, বিরোধ দ্বন্দ্ব, বিরোধ দ্বন্দ্ব, বিরোধ দ্বন্দ্ব। আচ্ছা এবার আমরা কি লিখবো, আচ্ছা লিখছে এটা বিরোধ দ্বন্দ্ব কি বুঝতেই পারতেছে, পূর্বত পরবর্তী সাথে একটা শত্রুতা থাকবে। তাহলে এটা কি, যেমন যেমন আমরা বলতে পারি আওয়ামী লীগ বিএনপি, কোন দ্বন্দ্ব হবে না কেন, বিরোধ এদের ভিতরে না। তবে এখন আবার এক হয়ে গেছে দুই দল, এ দুই দল আবার এখন মিলনার্থক হয়ে গেছে। হ্যাঁ এটা রাজনৈতিক দল। ওরা দুই দল এখন দেখো দুইজন একসাথে কোলাকুলি করে, ওরা আবার একদম এক হয়ে গেছে আওয়ামী লীগ। কিন্তু এর আগেও কিছুদিন আগেও কি ছিল, বিরোধ দ্বন্দ্ব ছিল মারাত্মক। আচ্ছা গেল বিরোধ, এবার কি বিরোধ গেল, হ্যাঁ না, এবার আমরা শিখি বিপরীত দ্বন্দ্ব। এটার নাম কি, আচ্ছা বিপরীত দ্বন্দ্বটা কি, যত প্রকার বিপরীত আমাদের আছে না বিপরীত শব্দ, তার বিরোধ এবং বিপরীত দুইটা প্যাচ লাগে। কেন প্যাচ লাগবে, এই আমার কথা, বিপরীত আর বিরোধের সাথে প্যাচটা লাগবে কেন আমার বুঝো। বিপরীত মানে কি, লেনদেন, লেন, আচ্ছা লেনের সাথে দেনের কি কোনো বিরোধ আছে, মানে দেওয়া নেওয়া, লেনদেন অর্থ কি দেয়া নেওয়া, কোনো বিরোধ আছে নাই। আচ্ছা এবার কি লেনদেন। আবার দেখো জমা খরচ, এই যে জমা খরচ, ও যে বললো কি আয় ব্যয়, এর সাথে কি কোনো বিরোধ আছে, কোনো বিরোধ নাই তো। জল স্থল, আলো ছায়া, হ্যাঁ রাত দিন আলো ছায়া, এগুলোকে বলে কি বিপরীত দ্বন্দ্ব। হ্যাঁ তবে একটা বিপরীত দ্বন্দ্ব, বিরোধ দ্বন্দ্ব কিন্তু এটা বিরোধ দ্বন্দ্বের ভিতরে একটা আছে কিন্তু জানো ওটা কি, ওটা ভেজাল লাগে সবসময়, স্বর্গ নরক। নাম কি, স্বর্গ আর একটা কি, এটা কিন্তু বিপরীত হবে না, এইটা আলাদা পড়বা। স্বর্গ নরকটা কোথার ভিতরে নিয়ে যাবা, বিরোধ। কারণ স্বর্গের সাথে নরকের বিরোধ থাকে, কি থাকে, কারণ স্বর্গের মানুষ কখনোই নরকে যেতে চায় না, এই জন্য এটা কি বিরোধ। এটা লিখে রাখবা, স্বর্গ নরক এটা বিরোধের ভিতরে লিখে রাখো। এটা অনেকে বিপরীতে ফেলতে চায়, হ্যাঁ কিন্তু সাদা কালো চেঞ্জ হয়ে গেছে, সাদা কালো আগে বিরোধ ছিল, এখন সাদা কালো কি হবে, সাদার বিপরীত শব্দ কালো এসে গেছে, সাদা কালো, এটা এখন বিপরীত হয়ে গেছে। কি হয়ে গেল, এটা কিন্তু এখন বিপরীত হয়ে গেছে, খেয়াল রাখবা, এটা বিপরীত হয়ে গেছে, সাদা কালোটা ঠিক আছে, সাদার বিপরীত কি কালো, কিন্তু এই স্বর্গের বিপরীত কি আমরা নরকও বলি, এটা বিপরীত ছিল এখন পর্যন্ত। এটা বাজারের আমাদের যে পাঠ্যপুস্তক বোর্ড বই দেয়া যে স্বর্গ নরক, এটা হলো বিরোধ দ্বন্দ্ব। কোন দ্বন্দ্ব, তাই পরীক্ষা আসতে বিরোধে টিক দেবা, কোনো কারণে যদি বিরোধ না থাকে তখন কি বিপদ মেনে আসবে। মনে থাকবে তো, মনে থাকবে। আচ্ছা আমি যে তখন একটা ছেলে মেয়ে বলছিলাম নাকি, ওটা কিন্তু সাধারণ দ্বন্দ্ব, ওটা মিলনার্থক হবে না। ছেলে মেয়ে কোন দ্বন্দ্ব, ছেলে মেয়ে একটা উদাহরণ দিয়েছিলাম, ওটা কেটে দাও। ছেলে মেয়ে বলছিলাম না, ছেলে মেয়ে ওটা সাধারণ দ্বন্দ্ব। ছেলে মেয়ে কোন দ্বন্দ্ব, ছেলে মেয়ে এটা হলো সাধারণ দ্বন্দ্ব। এটা আমি একটা উদাহরণ দিয়েছিলাম, জানি কিসের ভিতরে মিলনার্থক দিয়েছিলাম নাকি, ও ছেলে মেয়ে বলি নাই। আচ্ছা এটা কিন্তু বলি নাই যেহেতু, তাহলে মাশাআল্লাহ ভালো, আমি ঠিক আছি। ছেলে মেয়ে এটা হলো সাধারণ দ্বন্দ্ব, পরীক্ষায় সাধারণ দ্বন্দ্ব না থাকলে বিপরীত দ্বন্দ্ব টিক দিবা, ঠিক আছে। মূলত ছেলে মেয়ে কোন দ্বন্দ্ব, সাধারণ দ্বন্দ্ব, পরীক্ষায় সাধারণ দ্বন্দ্ব না থাকলে টিক দিবে কোনটায়, এটা বিপরীত মাইরে আসবা, না থাকলে বিপরীত দিবা। কেরিয়ার প্লাস নই এখনো কয় কিভাবে নিব, নেও নাই কেন, অর্ডার করে নিয়ে নাও। যারা ঢাকার বাইরে যারা আছো কুরিয়ারে নিয়ে নাও, আমাদের অফিসে যোগাযোগ করে কুরিয়ারে নিয়ে নাও। আচ্ছা হলো এটা শেষ, বিপরীত দ্বন্দ্ব বুঝে গেছি। ভেজাল লাগছে শুধু স্বর্গ নরক, কোন সমাস, বিরোধ, বিরোধ। ছেলে মেয়ে কোন সমাস, সাধারণ দ্বন্দ্ব, পরীক্ষা সাধারণ দ্বন্দ্ব না থাকলে ঠিক দেবো কোনটা, বিপরীত। হয়ে গেল। আচ্ছা এবার কি আছে, সমার্থক না, লেখো সমার্থক দ্বন্দ্ব, লেখো সমার্থক দ্বন্দ্ব।
লেখো সমার্থক দ্বন্দ্ব। কি লিখবা? সমার্থক। সমার্থক দ্বন্দ্বটা কি বলো? একই রকম। যমজ বোন। কি? যমজ বোন অথবা যমজ ভাই, অনেক আছে না? চেহারা কি সেম কিন্তু ফ্লেভার আলাদা, তাই না? চেহারা সেম কিন্তু ফ্লেভার আলাদা। আবার ফ্লেভারও আছে, ফ্লেভার কিন্তু কি আলাদা। তেমনি সমার্থক দ্বন্দ্ব এইরকম। একটা কি দেখো, চিঠি, এইভাবে না পড়লে তো মনে রাখতে পারবো না। সমার্থক দ্বন্দ্ব মনে রাখবা, চেহারা এক কিন্তু ফ্লেভার আলাদা, তাই না? চেহারা এক কিন্তু ফ্লেভার আলাদা। এই চিঠির এটার ফ্লেভার একটু আলাদা, পত্র আলাদা। হ্যাঁ, হাট বাজার দেখো, জিনিস এক কিন্তু ফ্লেভার আলাদা। জিনিস এক, ফ্লেভার আলাদা। এটার নামে কি? কোথায় দিছে হাট বাজার? ওই এমনি উদাহরণ দিছিলাম কতগুলো, তাই না? এমনি অনেকগুলাই বলছিলাম, জগা খিচুড়ি। আচ্ছা লিখছেন? আচ্ছা দেখো, আমরা চিঠি আর একটা কি পত্র, ফ্লেভার কিন্তু আলাদা। কেমনে? আমরা চিঠি কোনটারে বলি সাধারণত? ওই যে লাভ লেটার আগে যে দিত। আর পত্র কি? সাধারণত পত্র বলতে ওই আবেদন পত্র, ওইটাকে বুঝাই আমরা, তাই না? ওইটাকে বুঝাইতাম। তাই জিনিস কিন্তু সমার্থক, মানে অর্থ কিন্তু কি সেম। ওটাও লিখতে হয়, এরকম কাগজে লিখে দিতে হয়, এটাও কাগজে লিখে কি দিতে হয়। আগে তো ছোটবেলা দেখতে, আমার মামা কি করতো, ঢাকায় এরা থাকতো, তা নানির দেখতাম অনেকদিন পর কি করতো, ওই চিঠি দিত, বা চিঠি আবার পড়তে পারতো না, তা যারা আবার পড়তে পারতো তারা আবার কি করতো, পইরে আবার শুনাইতো যে চিঠি। কত সেই যুগগুলা কোথায় গেছে, তাই না? আফরোজা লিখছে, স্যার লাভ লেটার কেউ দিল না স্যার, দেখছেন ওর জীবনটাই বৃথা। আফরোজার জীবনটাই বৃথা। এই যারা অনলাইনে আছে ওর একটা আজকি পাঠাই দাও। তা বুঝতে পারছো এগুলা কি? চিঠি, পত্র, হাট বাজার, মোল্লা মৌলবী, রাজা, আরটা কি দেখো, এই রাজা আর একটা কি বাদশাহ। এগুলোকে বলে সমার্থক দ্বন্দ্ব। মনে থাকবে? সেম, যে সমার্থক মানে কি সেম অর্থ কিন্তু ফ্লেভার আলাদা। শেষ। মনে থাকবে? তুমি এতক্ষণ পর স্বামী স্ত্রী নিয়ে আসলা কেন? স্বামী স্ত্রী ওটা হলো না, দম্পতি একটা সম্বন্ধবাচক একটা আছে, সম্বন্ধবাচক একটা দ্বন্দ্ব আছে, স্বামী স্ত্রী বা দম্পতি। যদি পরীক্ষায় সম্বন্ধবাচক না থাকে তখন ওটা মিলনার্থক টিক দিয়ে দিবা। বুঝছো? কেমনে বুঝলা? স্বামী স্ত্রীর ভিতরে কি আছে? স্বামী স্ত্রীর ভিতরে একটা রিলেশন আছে না? এই আবার এটা একটা সম্পর্ক বাচক হয় না? যদি সম্বন্ধ বাচক থাকে তাহলে সম্বন্ধ টিক দিতে হবে, সম্বন্ধ না থাকলে মিলনার্থক দ্বন্দ্ব। এবার বুঝছো? গুড। তাহলে সমার্থক দ্বন্দ্বগুলো পারলাম আমরা। কেরিয়ার প্লাস বইয়ে যেভাবে উদাহরণ দেয়া আছে ওইভাবে পড়বা, অন্য কোনো বই টাচ করা দরকার নেই। আচ্ছা, এবার কোন দ্বন্দ্ব? প্রায় সমার্থক। লেখো প্রায় সমার্থক। সমাসের পিডিএফটা দে। কি লিখবা? প্রায় সমার্থক অথবা সহচর। প্রায় সমার্থক অথবা কি সহচর দ্বন্দ্ব। সহচর দ্বন্দ্ব, প্রায় সমার্থক অথবা কি সহচর দ্বন্দ্ব। এটা আবার কি বলতে পারবা? দুইটার পাশাই ব মারে দেবা, তাহলে বুঝ মনে থাকবে, মনে থাকতো না। ওটা বারবার আসে বানানটা। তা প্রায় সমার্থক অথবা সহচর দ্বন্দ্বটা কি বুঝো? এটা কি মানে একটা কথার তালে আর একটা চলে আসবে, একটা কথার তালে আর একটা চলে আসবে। যেমন চা টা, এই যে কাপড়, কাপড় আর সোপর। এই সোপরের কোন অর্থ আছে? দেখবা এর অধিকাংশই একটা বললেই হয়, আর একটা বলার দরকার নেই। একটা কথার তালে আর একটা চলে আসে এরকম না, ওটা সমার্থকে। টাকা আর পয়সাটা সমার্থক, সেম জিনিসই বলে। আর কিন্তু দেখো কাপড় আর চোপড় যখন বলে, চোপড়ের অর্থ আছে। আর একটা কি উদাহরণ দাও না, ধুতি সেদের হয় কেমনে?
বইটই। এই যে দেখো, এই বইটই নিয়ে পড়তে বসো, বই টই, টইয়ের কোন অর্থ আছে? বইয়ের তো অর্থ আছে। বইটই, গরু টরু, হ্যাঁ গরু টরু। এবার কি? থালা বসন হয় কেমনে? বাসন কোষণ হয়, বাসন কোষণ, বাসন, বাসনের অর্থ আছে, কোষণে কোন অর্থ আছে? হুম, হ্যাঁ এটা তো হবে। তোমার কি দয়া মায়া বলতে কিছু নেই? একটা বললেই তো হয়, দয়া বললেই তো হয়। অর্থাৎ এই কথাগুলো একটা বললেই হয়, অতিরিক্ত আর একটা আমরা বলি, অতিরিক্ত একটা বলা দরকার নেই। আমরা বলি কি তোমার কি কোনো দয়া মায়া নেই? মায়া একটা ওয়ার্ড ব্যবহার করলেই তো হয়, যে তোমার কি দয়া নেই ভাই, তোমার কি মায়া নেই, একটা বললে হয় না? এই বই টই নিয়ে পড়তে বসো, টই বলার দরকার আছে? বললি তো বই নিয়ে পড়তে বসো। আবার বাসন কোসন পরিষ্কার করো, এটা না বলে আমরা যদি বলি বাসন পরিষ্কার করো, তাহলে তো হয়। আবার যদি বলে চলো আমরা কক্সবাজার যাই, কাপড় চোপড় গুছাও, বলা লাগে কাপড় চোপড় গুছাও, বললি তো কাপড় গুছাও। এই যে বললেন আছে, কিন্তু দুটি একসাথে আমরা ব্যবহার করি, দরকার নাই তো ব্যবহার করার, তুমি একটা ব্যবহার করলেই তো হয়, অর্থ তো একই। আবার বলি যে পোকামাকড়, পোকামাকড়ে ফসল খেচ্ছে, একটা বললি তো মাকড়ে পোকা মানে ফসল খাচ্ছে, তোমাকে পোকায় ফসল খাচ্ছে, এই মাকড় তো আর বলা দরকার নাই। আবার বলি চলো আমরা ছায়া ছবি দেখে আসি, দেখো কি ছায়া ছবি, এই দেখো ছবি বললে হয়, তুমি বলবো ছায়া বললে তো আবার পেটিকোট বুঝাইবো, ঠিক না? তো এই সিনেমাটাকে আগে কিন্তু ছবি বলতো, কি বলতো? ছবি। ছেলেরা হাস লাগা, তোমরা কি পড়ো নাকি এটা? তোমরা পড়ো এটা? হ্যাঁ গরুটার হবে। এখন দেখো ছায়া ছবি, এই ছায়া এই ছবি, চল আমরা ছবি দেখতে যাই। আগে সিনেমাটাকে গ্রামে মানুষ কি ডাকতো? ছবি ডাকতো। ওই সিনেমাটাকে গ্রামে বেদের মেয়ে জ্যোৎস্না একটা ছবি লাগাইছে, আগে গ্রামে বলতো কি এই একটা ছবি লাগাইছে, ছবি দেখে আসি, ছবি মানে ওই সিনেমাটাই। তো এর সাথে আবার তো ছায়া নিয়ে যাওয়ার দরকার আছে, ছায়া নিয়ে যাওয়ার কি দরকার নাই এর সাথে, এই জন্য এই ছায়ার সাথে ছবি একসাথে ব্যবহার করলাম, এগুলা বলে প্রায় সমার্থক অথবা সহজ। এরকম কীট পতঙ্গ, পোকা মাকড়, কীট তো যা মাকড় একই জিনিস, এই জন্য এগুলো বলার দরকার নেই, বলা হয় কীট অথবা কি পতঙ্গ। কিন্তু দুটো যদি একসাথে ব্যবহার করো ওটাকে বলে প্রায় সমার্থক অথবা সহচর দ্বন্দ্ব। সর্দি কাশি, এই যে দেখো আমরা বলি সর্দি কাশি, ইসরে আমার সর্দি কাশি লেগেই আছে, হয়তো একটা হয় পয়েন্ট, হয় তোমার হয় সর্দি হয়েছে, না হয় কি কাশি হয়েছে, আবার অনেকে দুইটাই হয়, কিন্তু আমরা কথার তালে এটা বলি মাঝে মাঝে সর্দি কাশি, ঠিক আছে? এই কথাটা কিন্তু বলি যে সর্দি কাশি, কিন্তু আসলে একটা বললেই হয়। তো এই জিনিসগুলো পরীক্ষায় লাগবে, পরীক্ষা আসে সর্দি কাশি, কাপড় চোপড়, বাসন কোসন, ছায়া ছবি, এগুলো কি সব মনে থাকবে? গরু ছাগল হবে না, গরু ছাগল তো সাধারণ দ্বন্দ্ব, মনে থাকবে? সানিয়া লিখছে আবার বর্ণনা দিচ্ছে, স্যার ছেলেরা লুঙ্গি পরে ওইটা ফিতে থাকে না, আর মাইয়া গোটায় ফিতে থাকে, চিন্তা করছো ভাই? ডিজিটাল যুগও বাইরে এসে এখন মেয়েদের ওই ছায়া আনার ফিতে লাগে না, ডিজিটালও বাইরেছে, তাই না? আবার লুঙ্গিও এখন কি, আর লুঙ্গিও এখন আবার ওই বাইরেছে, হ্যাঁ ওটাও আবার ওই ছায়ার মতো বাইরেছে এখন, যুগ এখন সে ড্রেস একই জিনিস, এই ড্রেস কি ভাই, এরকম জিনিসগুলো এখন। শোনো আগে আমি কি করতাম, আমার বাসার পাশে এক ভাই ছিল, ও উনি আবার কাকা হয় সম্পর্কে, ওনার টেইলার্স ছিল, তাই ছোটবেলা থেকে টেইলার্স এর দোকানে বসতাম, তাই অনেকগুলো কাপড় কাটা টাটা আমি শিখছিলাম, একসময় শখ ছিল কি টেইলার্স হবো, তো ওই টেইলার্স শিখছিলাম কিছু কিছু। এখন একদিন ওই কাকারে কইলাম একটা মেয়ে থ্রি পিস বানাইতেছে, এখন এই পিঠ দেখালাম এতখানি জলা, এখান থেকে এই পর্যন্ত চেইন দিল, আমি কাকা এই ঢুকবে কেমনে, এই মেয়েটা এর ভিতরে ঢুকবে কেমনে, এটা নতুন সিস্টেম, এটা দিয়ে তো ঢুকবি না, আমি কোথা দিয়ে ঢুকবি, তোর এটা দেখা তুই তার পড়বি না, আর পিছন থেকে এতটুকু চেইন রাখলেন কেন, মানে এতটুকু থ্রি পিস মেয়েরা পরে এখান থেকে এতটুকু কি রাখছে, ফাঁকা রাখছে, এটা আবার চেইন সিস্টেম রাখছে, আমি কিন্তু এটা পুরোটা দেন না না, আর তার স্টাইল হবে না, এটা নিউ স্টাইল, কত স্টাইল। আবার দেখতাম কি মেয়েরা যে পায়জামা বানায়, ওই পায়জামা দেখতাম পকেট রাখে, আমি এর ভিতরে আপনি পকেট পকেট দিলেন না, এটা স্টাইল, আমি কিসের স্টাইল, এটা কয়েকটা কেউ দেখে ওটা রাখে, মেয়েরা মাঝে টিয়া পয়সা রাখে, চেন টেন দিয়ে রাখে, মোবাইল রাখে, টিয়া রাখে, আমি স্টাইলে কোনো শেষ নাই, ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নাই। ওকে প্রায় সমর্থক হয়ে গেলে এবার কি, এবার কি অলুক, অলুক দ্বন্দ্ব। দেখো এরকম অঙ্গবাচক দ্বন্দ্ব আছে, যেমন হাত পা, চোখ কান, এরকম, অর্থাৎ মানবদের যে কোনো দুইটা অঙ্গ প্রত্যঙ্গ নিবা সেটাকে কি বলে অঙ্গবাচক।
আবার দেখবা এখানে আছে দুইটা বিশেষণ যোগে হতে পারে, হয় না? দুইটা সর্বনাম যোগে হতে পারে, যে সে, এরকম দুইটা ক্রিয়া যোগে হতে পারে, কিন্তু এগুলো সহজ, কঠিন না। আচ্ছা এবার কি শিখবো জানো? বহুপদী দ্বন্দ্ব। লেখো বহুপদী, অলুক বলছি ভুলে গেছি। এবার লেখো বহুপদী দ্বন্দ্ব। অলুক পরে শিখি। আচ্ছা এবার কি লিখলাম? বহুপদ মানেটা কি? বহুপদ মানে অনেকগুলা পদ, তাই না? আগে থাকতে কয়টা? দুইটা। এখন কটা বলছি আমরা? দুইটা বলছি না? এখন কটা থাকবে? তিনটা। কটা থাকবে? তাহলে লেখো তিনটা, পাশাপাশি তিনটা শব্দ বা পদ থাকে। লেখো 10টাও থাকতে পারে, পরীক্ষা সাধারণত আসবে তিনটা। পরীক্ষা দেয় কয়টা? তিনটা। তোমার 10টা দিলেও হবে। বহুপদ তো মানে অনেক পদ, মনে থাকবে। লেখো কি লিখবা? পাশাপাশি, হ্যাঁ পাশাপাশি তিনটা শব্দ থাকবে, এটা লেখো। দুইয়ের অধিক লেখার দরকার নাই, পাশাপাশি তিনটা শব্দই থাকে। পরীক্ষা তোমাদের তিনটা দিয়ে আসবে। পাশাপাশি তিনটা শব্দ থাকে, 4টা 5টা 6টা থাকতে পারে। জুই লিখছে স্যার, টুপি আতর তো হবে তো। হ্যাঁ, সাহেব একটা, বিবি একটা, গোলাম একটা, তাই না? তোমরা বানাও, বানাও, আরো বানাও। আচ্ছা আমি বললাম চা একটা, কফি একটা, জুস একটা, হয়ে গেল। কয়টা এলো? তিনটে মেয়েদের ফেভারিট খাবার। তিনটে মেয়েদের কি ফেভারিট খাবার? প্রথমে কি বললাম? চা। মেয়েদের তো দুধ চা অস্থির পছন্দ। এবার কি? কফি। এ কফির ভিতরে আবার ঠান্ডা কফি আছে, গরম কফি আছে, কফির কোনো শেষ নাই। এবার আবার জুস, ওরে বাবারে, জুসের কোনো শেষ নাই। কয়টা আইটেম হলো? তিনটা। তাহলে এই যে চা একটা, কফি একটা, জুস একটা, কয়টা? তিনটা। এই তিনটাকে বলে কি? বহুপদী দ্বন্দ্ব। এগুলার ব্যাস বাক্য করতে হয় কিভাবে জানো? এই এই শেষ পদ কোনটা? জুস। এই জুস বসাইতে হয় এখানে, আর আগে কি বসাইতে হয়? ও। তা এখন কি বসাইতে হয়? চা কমা দিয়ে কি? কফি ও জুস। এগুলার ব্যাস বাক্য নির্ণয় করতে হয় এভাবে, পিছন দিক দিয়ে সামনে। না, হাইফেন ব্যবহার করা যাবে না। নাচ গান বাজনা, দেখছো কি সুন্দর বানাইতে পারে এরা, দেখছো? নাচ একটা, গান একটা, বাজনা একটা, তিনটা আলাদা জিনিস না? এগুলো কি? রূপ একটা, রস একটা, গন্ধ একটা। রূপ, রস, গন্ধ, কয়টা হলো? 3 ফ্লেভার হয়ে গেল, তাই না? তা তিনটা জিনিস এভাবে লিখে রাখবা। এই কক্সবাজারের মানুষ লিখছো? তোমার হাজবেন্ডে কইছো? হ্যাঁ, ওরে কইছি, ওর একটা সুযোগ দিছি। ওর বাড়ি কক্সবাজার, আমি কক্সবাজার তো আমি যাবো ক্লাস দিতে। কবে জানো? ওই তো 29 তারিখ যাবো। তা ওরা কইছি তুমি একটা সুযোগ, তুমি আমার সাথে চলো। ঠিক আছে, ওরে কইছি রান্না বান্না করে খাওয়াটা, আমার তো একটা স্বামী আছে। আমি ওটার কবা যে নাসিস, আমি নাসিসের সাথে যাই, তাহলে কি যেতে দিবে? তুমি কবা অনুমতি নিবা যে আমি নাসিসের সাথে যাই? আমার নাসিসের সাথে আবার চলে আসবো না, এটা বলবা। আবার বলবা ও যাওয়ারটা ভাই, আসাটা পাইবে না কেন? এটা পাবে না কেন? এটা কোনো কথা? যাওয়ারটা পাইবো, আশাটা পাইতো না। আচ্ছা বহুপদী দ্বন্দ্ব এবার বুঝে গেছে তাহলে? সাহেব একটা, বিবি একটা, গোলাপ, বাহ। হাতি একটা, ঘোড়া একটা, গাধা একটা, বাহ, ভালোই তো। অনেক বানানো যায়, তাই না? নাক কাটা, কান একটা, গলা একটা, সাহেব একটা, বিবি একটা, গোলাম একটা, হয়ে গেল বহুপদী। এবার আমরা কি শিখবো? অলুক। লেখো অলুক দ্বন্দ্ব। লেখো অলুক দ্বন্দ্ব। দেখছো আমার নায়িকা পাইয়ে গেছি, তাসনিম পরিমণি, সে কয় আমার বাসা স্যার কক্সবাজার। দেখছোই, নায়িকা একজন পাইয়ে গেছি। ও অভাব আছে কক্সবাজার গেলে মানুষের অভাব হয় না, অ্যাভেলেবেল পাওয়া যায়। এবার কি শিখবো? অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব কি বলতে পারবা কেউ? অলুক দ্বন্দ্বটা কি? মানে বিভক্তি যুক্ত, যেখানে বিভক্তি লোপ পাবে
না, অর্থাৎ বিভক্তি যুক্ত থাকবে কিন্তু বিভক্তি লোপ পাবে না। অর্থাৎ পূর্বপদ এবং পরপদের সপ্তমী বিভক্তি যুক্ত থাকে, সেটার নাম কি? অলুক দ্বন্দ্ব, তাই না? এটা নাকি? হ্যাঁ, দেখো পূর্বপদ এবং পরপদে সপ্তমী বিভক্তি মানে এ আর একটা অন্তস্থিয়া যুক্ত থাকে। লেখো পূর্বপদ এবং পরপদে, পূর্বপদ এবং পরপদে কি থাকে? সপ্তমী বিভক্তি যুক্ত থাকে। সপ্তমী বিভক্তি মানে কি? এ আর একটা অন্তস্থিয়া, বাকিগুলো থাকে না কিন্তু। একটা থাকে এ আর একটা থাকে কি? অন্তস্থিয়। এ আর একটা হলো অন্তস্থিয়। লেখো লিখেছ? আচ্ছা, যেমন দেখো জল স্থল, এটা কোন দ্বন্দ্ব? আন্দাজে ঢিল মারো, আন্দাজে ঢিল মারলা। জল স্থল অলুক দ্বন্দ্ব। হ্যাঁ, এটা তো বিপরীত দ্বন্দ্ব, বিপরীত না? জল স্থল, এটা হলো বিপরীত। এটাকে অলুকে নাও এখন। হ্যাঁ, এটা নিলে হয় জলে স্থলে। বিশ্বাস করো, তোমাকে আমি মন প্রাণ উজাড় করে ভালোবাসি, তাই না? এটাকে কি করা যায়? মনে অলুকে নিলে মনে প্রাণে হয়ে যাবে। আচ্ছা, মন আর একটা প্রাণ, এটা সমার্থক হয়ে যায়, সমার্থক দ্বন্দ্ব। এটাকে অলুকে নিলে হয় মনে প্রাণে। প্রত্যেকটা এ বিভক্তি দেখছো? মনে প্রাণে। এরপরে আর কি আছে বলো তো? বানাও। তোমার আবার কোলে পিঠে ওঠার লাগবো কিসে? ক্ষেত আর একটা কি? খামার। ক্ষেত খামার, এটাকে নিলে কি হয়? খেতে খামারে। খেতে খামারে। পারবে এটা? চোখ মুখ, চোখে মুখ। কেন? ছেলে মেয়ে এমনি হইবে তোমার বিয়ে হইলে, কিন্তু সমাস হইবে না, বুঝলেন না? তুমি বিয়ের পর একটা ছেলে হবে একটা মেয়ে হইবে তোমার, ওইটা হবে, কিন্তু এই অলুক দ্বন্দ্ব হবে না। কেন হবে না ছেলে মেয়ে বলো তো? বিভক্তি নাই। ছেলে এর ভিতরে কোনো বিভক্তি নাই, মেয়ে এর বিভক্তি কি নাই? ছেলে তো ছেলেই, মেয়ে তো মেয়ে, এর ভিতরে কোনো বিভক্তি নাই। আবার দেখো জেলে, এই জেলে এই শব্দটা কোনো বিভক্তি আছে? জেলে এই শব্দ বিভক্তি নাই, ছেলেরও নাই। এই ছেলে মেয়ে হলো সাধারণ দ্বন্দ্ব, সাধারণ দ্বন্দ্ব না থাকলে বিপরীত দ্বন্দ্ব টিক দিবা, এটা কিন্তু হবে না। খেয়াল থাকে জানো? ওরে বাবারা, ওরা কত সুন্দর উদাহরণ দিছে স্যার। হাতে পায়ে ধরি, হাতে পায়ে হবে না? হাতে পায়ে হবে তো। আরো বলো দুই একটা। দেখছো আরো বানাইছে আমাদের অনলাইন স্টুডেন্টরা। স্যার পথে ঘাটে দেখা হবে। কোথায় দেখা হবে? পথে ঘাটে দেখা হবে, হতে তো পারে, তাই না? কে? হ্যাঁ, পথে প্রান্তেও দেখা হতে পারে, মাঠে ঘাটেও দেখা হতে পারে, তাই না? হ্যাঁ, শয়নে স্বপ্নেও দেখা হতে পারে, তাই না? তুমি এবার আকাশ বাতাসে গেলাকা। ও সবসময়, ও সবসময় উদাহরণ দিবি ভিন্ন ধর্মী, ওর কাজই ভিন্ন ধর্মী একটা উদাহরণ দেওয়া। আমরা জলে স্থলে থাকি, আমরা খেতে খামারে মাঠে ঘাটে মনে প্রাণে নিয়ে আসি, ও আকাশে বাতাসে চলে গেছে। হ্যাঁ, ও আছে ওইদিকে নেই। বুঝছেন? বুঝছেন? গুড। না, এখানে মিথিলা বলছে আদায় কাজকলায় কি হবে? হবে। যদি বলি আদা কাজকলা, ওটা কি ছিল? বিরোধ। আদা কাজকলা বিরোধ। এটাকে যদি অন্তস্থিত আদায় কাজকলা, এই যে আদায় অন্তস্থিত আর একটা কি? কাজ কলায়। এই যে অন্তস্থিত, এই দেখো অন্তস্থিত হয়ে গেল। বন থেকে হেঁটে আসলাম। হেগে কি আবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হেগ কোথায়? জার্মানির নেদারল্যান্ড হেগ। ওই যে আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দপ্তর, আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দপ্তর কোথায়? নেদারল্যান্ডের হেগ শহরে। হেগে, কিন্তু এর সাথে আরেকটা শব্দ তো লাগবে, শব্দ তো
ওরা বানাইছে হেগে মুতে, এরকম কথা। হ্যাঁ এটা হবে, তোমরা যা বানাও হেগে মুতে এটা হবে। ওরা রাজশাহীর মানুষ, তোরা এত বুদ্ধি না ঘুমাস কেমন, বুঝছেন? এগুলো এত পরিমাণে মাথায় বুদ্ধি। আচ্ছা দেখো, মায়ে বাপে হবে তো, মায়ে বাপে হবে না? আচ্ছা দেখো, আর একটা কি, এখানে একটা হাইফেন দিতে হবে, মা, আর একটা হলো ঝি, এখানে হাইফেন লাগবে। তুমি একসাথে লিখতে গেলো মা ঝি, যে নৌকা চালায়, ওটা হয়ে যাবে, তাই না? এটা হবে কি, মা ঝি। মা ঝি মানে কি, কন্যা, এটাকে ওলুকে নিয়ে গেলে হয় মায়ে ঝি। এই যে এ হয়ে গেল। আপনারা বুঝছেন তো সবাই? একজন লিখছে, তাসলিম স্যার আমার না অনেক ঘুম আসে। নিশ্চিত ও রাতে চ্যাটিং করছে কারোর সাথে, তাই না? না তো ঘুম আসার কথা। আচ্ছা আমরা অলুক বুঝছি সবাই, পারবো? আচ্ছা চলো আমরা দুধ ভাত খাই, আমরা বলি না? আচ্ছা এই জিনিসটা খুব মিস করি, এখন আর খাওয়া হয় না। এই জিনিসটা আমরা ছোটবেলায় অনেক খাইতাম, তাই না? কলা দিয়ে খাইতাম অস্থির। এই দুধ ভাত, এটাকে আমরা অলুকে নিয়ে যেতে পারি, কি হয়? দুধে ভাতে, গুড। হুম হুম অর্থের ভেজাল ঘটে, এই জন্য অর্থের বিভ্রান্তি যেখানে ঘটে ওইখানে তুমি হাইফেন দিতে হবে না। দুধ ভাত ওটা হলো কর্মধারায় সমাস। না না ওটা বুঝাচ্ছি, একটু পরই আসতেছি। আচ্ছা এবার আমরা কি লিখবো? না, এক শেষ দ্বন্দ্ব লেখো, এক শেষ দ্বন্দ্ব লেখো, এক শেষ দ্বন্দ্ব। না এইটাই শেষ, এক শেষ দ্বন্দ্ব, একেবারে এক শেষ দ্বন্দ্ব লেখো। একটি মাত্র বহু বচন শব্দ হবে, একটা, একটি মাত্র বহু বচন শব্দ হবে, একটি মাত্র বহু বচন শব্দ হবে, একটি মাত্র বহু বচন শব্দ হবে। একটি, যেমন আমরা, তোমরা, আপনারা, যেমন কি লিখবা? আমরা, তোমরা, আপনারা। যেমন সে, তুমি ও আমি সমান সমান কি? আমরা। পুরাতন বোর্ড বই দেয়া আছে সে, তুমি ও আমি, এটা নতুন বোর্ড বই দেয়া আছে সমান সমান কি? আমরা। আর আমি, তুমি, সে, আর না, তুমি, আমি ও সে। হ্যাঁ এটা কিন্তু আসলে নিত্য সমাস, বুঝছো? আর তুমি, আমি ও সে, তুমি, আমি ও সে সমান সমান কি? আমরা। একটা দেখো, এখন মূলত শুদ্ধ কোনটা জানো? এইটা, সে, তুমি ও আমি সমান সমান কি? আমরা। কিন্তু পরীক্ষা আসলে তুমি ব্যাস বাক্য যদি আসে, তাহলে তুমি এই ব্যাস বাক্যটা কি করবা? এটা টিক দিবা। যদি পরীক্ষা আসে আমরা এর ব্যাস বাক্য, কি অনেকবার পরীক্ষা আসছে কিন্তু, তাহলে এটা টিক দিবা, তুমি, আমি ও সে। কারণ পুরাতন বোর্ড বইটায় হুবহু এটা দেওয়া আছে। আমাদের যে পুরাতন একটা বোর্ড বই ছিল ওইটাই হুবহু কি দেয়া আছে? এইটা ব্যাস বাক্য দেয়া আছে, তুমি, আমি ও সে সমান সমান কি? আমরা। কিন্তু যখন এটা থাকবে না তখন টিক মারবো কোনটা? সে, তুমি ও আমি সমান সমান আমরা। তবে এই আমরা কোন সমাস যদি পরীক্ষা আসে, এটা কিন্তু নিত্য সমাস। কোন সমাস? এটা কিন্তু নিত্য সমাস। পরীক্ষায় যদি এক শেষ দ্বন্দ্ব থাকে আর নিত্য থাকে, টিক মারবা কোনটা? নিত্য। যখন নিত্য থাকবে না তখন মারবা কোনটা? এক শেষ। লিখে ওই দেখো পিডিএফ বা কেরিয়ার প্লাস বই লিখে দিয়েছি কিন্তু, দেখো কেরিয়ার প্লাস বই 93 নম্বর পৃষ্ঠায় লেখা আছে আমরা মূলত নিত্য সমাস। পরীক্ষা অপশনে নিত্য সমাস না থাকলে এক শেষ দ্বন্দ্ব হবে। লিখে দিয়েছি না বইয়ে? সুন্দর মতো লিখে দিয়েছি, সুতরাং ওইভাবেই উত্তরটা করতে হবে। মনে থাকবে তো? এক হইলো কেমনি? তবে হ্যাঁ একটা জিনিস আছে, যদি এই ব্যাস বাক্য সারা দিত, যদি এই ব্যাস বাক্য সারা পরীক্ষায় দেয় তুমি, আমি, সে, তখন এটা আবার বহুপদী, একটা, দুইটা, তিনটা, তখন আবার এটা কি হয়ে যেত? বহুপদী। কিন্তু মাঝখানে যখন একটা ও বসাই দিল, তখনই আমরা বুঝে গেলাম ওটা কি? ওটা ব্যাস বাক্য হয়ে গেছে। তখন এটা আর এক শেষ দ্বন্দ্ব হবে, তখন এটা আর কি হবে না? বহুপদী দ্বন্দ্ব হবে না।
বহুপদী তখনই হবে যখন পাশাপাশি দেখবে একদম তিনটা শব্দ। যদি হলে আমি তুমি সে কোন ও না থাকে তাহলে ওটা কি বহুপদী। আর যদি এরকম ব্যাস বাক্য করে দেয় যে সে তুমি ও আমি, তাহলে এটা হবে আবার এক শেষ অথবা নিত্য সমাস অথবা এরকম সেও আপনি সমান সমান কি আপনারা, সেও তুমি সমান সমান কি তোমরা, 2 এবং 90 92। বুঝছ ও দিনাজপুর ঘুমাসে, হ্যাঁ ঘুমাসে না? ওদের এলাকাতে এখন লিচুর ভান্ডার, তাই তো? হ্যাঁ আইন আইনে ওদের একটু খাওয়াইস, হ্যাঁ ওদের লিচু আইনে খাওয়াই দিস, পারবি না? লিখেছো সবাই? আচ্ছা গেল এটা। আচ্ছা এবারে আমরা শিখবো কর্মধারায় সমাস। লেখো কর্মধারায় সমাস। বলো। শুধু গ্রামার লাগেই না যাইরা, ওই প্রশ্নের জবাব নেই আছে। আচ্ছা ও বলতেছে এইগুলো পড়ে লাভ কি? কোনো কিছুই লাভ নাই। এবার দেখো কর্মধারায় সমাস চেনার উপায় কেমনে চিনবা পরীক্ষা হলো। লেখো পূর্বপদ স্যার 2 এবং 90 কেমনে বুঝান স্যার? একজনে কয় ওরে মিয়া পরীক্ষায় যদি আসে 2 এবং 90 92, 92 কোন সমাস? তোমার ব্যাস বাক্য করে দিবে না, তোমার পরীক্ষায় দিবে 92 কোন সমাস। এটা কি একটা শব্দ না? এটা কি 92 কি এটা কি বহু বচন না? আমি বললাম যে একটা একশেষ দ্বন্দ্ব কোনটা যেটা দেখবো একটা শব্দ থাকবে এবং ওটা বহু বচন। ওটা কি এই 92 কি এক বচন? এটা কি দ্বিবচন? এটা তো বহু বচন। দ্বিবচন মানে দুইটা। আমরা এতক্ষণ সমাস পড়লাম সবই তো দ্বিবচন, ত্রিবচনও পড়লাম। ত্রিবচন মানে কি বহুপদী, কিন্তু বহু বচন তবে নয়। তা 2 এবং 90 সমান সমান কি 92 বলতে কিন্তু অনেকগুলা বুঝায়, এজন্য এটা কি একশেষ দ্বন্দ্ব। আচ্ছা এবার কি লিখবো? লেখো কর্মধারায় সমাস পূর্বপদ এবং পরপদ মিলে একটি বুঝাবে। দ্রুত লেখো পূর্বপদ এবং পরপদ মিলে একটি বুঝাবে। পূর্বপদ এবং পরপদ মিলে কয়টা বুঝাবে? একটা বুঝাবে। লেখো। তোমাদের ছুটি দেব কবে? 4 তারিখ না 5 তারিখ? হায় হায় না, ক্লাস 5 তারিখ পর্যন্ত চালাবো। 7 তারিখ ঈদ হলো, শোনো 7 জুন কি ঈদ হলো 7 জুন, তা আমরা চিন্তা করতেছি 5। না 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 এটা না, 4 জুন লাস্ট দিয়ে দি। 4 5 6 7 4 তারিখ বা 4 বা 5 তারিখ দিয়ে দেবো, এরকম 4 অথবা 5 দিয়ে দিব না, 5 তারিখ দিয়ে দেবো না। 7 10 তারিখ, 10 তারিখ ফেলে ফেলাবো। 7 8 9 10। আচ্ছা এবার আমরা কি লিখবো? কর্মধারা সমাস পূর্বপদ পরপদ মিলে কয়টা হবে? আচ্ছা লেখো পূর্বপদ আর পরপদ মিলে একটা বুঝাবে, আর দ্বন্দ্ব সমাসে কয়টা বুঝাইতো? সম্পূর্ণ দুইটা আলাদা। আর এখানে পূর্বপদ পরপদ মিলে কয়টা বুঝাবে? একটা। যেমন আচ্ছা দেখো পূর্বপদ পরপদ মিলে একটা বুঝাবে লিখছো। আর একটা লেখো পরপদের অর্থ প্রাধান্য পাবে। দ্রুত লেখো পরপদের অর্থ প্রাধান্য পাবে। কি লিখলা? পরপদের অর্থ প্রাধান্য পাবে। পরপদের অর্থ প্রাধান্য পরীক্ষা পর্যন্ত প্রশ্ন আসে কোন সমাসে পরপদের অর্থের প্রাধান্য থাকে, সেটা কি? ওকে, কর্মধারায় সমাসে অনেক উদাহরণ আছে, আছে না? আচ্ছা দেখো গতকাল চাকরি পরীক্ষা আসছে নীল পদ্ম, গতকাল আসছে এটা নীল পদ্ম, এটি কোন সমাস? গতকাল লিখিত পরীক্ষা আসছে, এর ব্যাস বাক্য নির্ণয় করো। আচ্ছা নীল পদ্ম পূর্বপদ কি নীল, পরপদ কি পদ্ম। আচ্ছা নীল পদ্ম বলতে কি দুটো আলাদা জিনিস বোঝায়? কয়টা? পূর্বপদ পরপদ মিলে কয়টা বুঝাইলো? একটা বুঝাচ্ছে, নীল রঙের একটা পদ্ম। সুতরাং এটা কোন সমাস? এটা ব্যাস বাক্য কি নীল যে
নীল যে পদ্ম, এটাকে বলে কর্মধারয় সমাস। মনে থাকবে, যদি পরীক্ষা সে হলুদ পদ্ম হবে না, লাল পদ্ম, এটা হবে না, একটা রং মিক্স করে দিলেই হবে, সেটাই কি কর্মধারয় সমাস। হুম, হবে তো। রাজকুমার বলতে কটা বোঝায়? একটা, তো এটাই হবে, একটাই হবে। আচ্ছা, এবার লেখো প্রকারভেদ। কর্মধারয় সমাস কত প্রকার? 3 প্রকার। হুম, না 3 প্রকার। ভুল ভুল, কর্মধারয় সমাস কত প্রকার? লেখো কর্মধারয় সমাস 3 প্রকার। হ্যাঁ, এগুলো বাংলা একাডেমির বইয়ে দেয়া আছে। কর্মধারয় সমাস কত প্রকার? প্রথমে দেয়া আছে মধ্য পদলোপী, মধ্য পদলোপী। এবার কি দেয়া আছে? উপমামূলক কর্মধারা, উপমামূলক কর্মধারা। এটা কি দেয়া আছে? না, সাধারণ কর্মধারায়, সাধারণ কর্মধারার ভিতরে ঢুকে পড়ছে হলো দ্বিগু সমাসটা। আচ্ছা, এই উপমামূলক কর্মধারার সমাসটা আবার 3 প্রকার। একটা হলো উপমান, আর একটা উপমিত, আর একটা কি রূপক। এই সাধারণ কর্মধারার ভিতরে আর একটা পার্ট ঢুকে পড়ছে, ওটার নাম হলো দ্বিগু কর্মধারায়। নাম কি? দ্বিগু কর্মধারায়। দ্রুত লেখো। পানি দে তো, খাবার পানি। মাম 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 দে পানি। বুঝলে না, লিখছে রে। কর্মধারায় সমাস প্রধানত কত প্রকার? প্রধানত 3 প্রকার। এটা হলো মধ্যপদলোপী, উপমূলক, আর সাধারণ কর্মধারায়। আবার উপমামূলক কর্মধারা 3 প্রকার, উপমান, উপমিত, আর একটা কি রূপক। আর সাধারণ কর্মধারার ভিতরে আরেকটা আছে, ওটার নাম হলো দ্বিগু কর্মধারায়। মনে থাকবে তো? আচ্ছা, এবার লেখো মধ্যপদলোপী কর্মধারায়। কি পানিতে মনে ছিল না? এবার কি লিখবা? মধ্য, ওই একটা কয়েক, স্যার আমি আপনার কাছে ফোন দিলে খালি একটা মেয়ে ধরে, বুঝছে? আমি ফোন কম ধরি না, আমি ফোন ধরি, আমার ফোন তো আমি কম ধরি। এই ক্লাস যখন চলে তখন আমার ফোনটা কে ধরবে, তাই না? লেখো মধ্যপদলোপী কর্মধারায়। কেমনে চিনবা? এটা চেনার উপায় খুব কঠিন, বেশ বাক্য নির্ণয় করে তারপর বোঝা লাগে, এছাড়া পারা যায় না। তা লেখো, পূর্বপদ এবং পরপদের মাঝের পদটি সমস্ত পদে লোপ পাবে বা হারিয়ে যাবে। পূর্বপদ এবং পরপদের মাঝের পদটি, পূর্বপদ এবং পরপদের মাঝের পদটি সমস্ত পদে লোপ পাবে বা হারিয়ে যাবে। কয় স্যার আমি ফোন দিলে মায়েরা ধরে, কারণটা কি এবার দেখায়। ওরা কি করে, যখন আমার হোয়াটসঅ্যাপে অনেকে দেয় প্রচুর পরিমাণে, তো হোয়াটসঅ্যাপে অনেকে দিয়ে রাখে, তো আমি হোয়াটসঅ্যাপের নাম্বারগুলো কপি করে সব আমি কি করি, জুবাইর স্যারের কাছে সব পাঠাই দিই। সে আবার কি করে, সব আমাদের স্টাফদের বন্টন করে দেয়। এবার কি লিখো? পূর্বপদ এবং পরপদের মাঝের পদটি কি সমস্ত পদে লোপ পাবে বা হারিয়ে যাবে। স্যার কিভাবে? ওই যে আমরা পড়ছিলাম, কি মনে আছে বলতো? মৌমাছি। আচ্ছা, মৌমাছি বলতে কয়টা বোঝায়? একটা কীট পতঙ্গ বোঝায়। পূর্বপদ পরপদ মিলে কয়টা বোঝাবে? একটা। আবার কি বলছিলাম? ঘর জামাই, মনে আছে? ঘর জামাই পূর্বপদ পরপদ মিলে কয়টা বোঝাচ্ছে? একটা বোঝায়, ঘর জামাই। আবার বলেছিলাম রেলগাড়ি, মনে আছে এগুলা? এই যে রেলগাড়ি। তো এগুলো হলো সব হলো মধ্যপদলোপী কর্মধারায় সমাস। একটা দেখো মৌমাছি, এটা কি? মৌ সংগ্রহকারী মাছি। দেখো মৌ, এগুলো পড়তে হবে, স্টার দেয়া গুলা বই থেকে পড়ে ফেলবা। ঘর জামাই কি হবে? ঘরে আশ্রিত, ঘর বউ হয় না। রেলগাড়ি কি হবে?
রেলের উপর চলে যে গাড়ি, রেলের উপর চলে যে গাড়ি সমান সমান কি? পূর্বপদ মৌ, পরপদ মাছি, পূর্বপদ ঘর, পরপদ জামাই, পূর্বপদ রেল, পরপদ গাড়ি। এই যে মাঝখানের পদগুলা, এগুলা কি করলো? সমস্ত পদে মানে এই জায়গাটায় লোপ পেল বা হারিয়ে গেল, এজন্য এগুলোকে বলে, দ্রুত লেখো, মনে থাকবে? মনে থাকবে তো? এটা কি লিখলা? তাহলে মৌ সংগ্রহকারী মাছি, মৌ আশ্রিত মাছি একই জিনিস। তাহলে এগুলোকে বলে সব কি? এবার তুমি যে কি বলছিলে দুধ ভাত, এই যে দেখো দুধ, দুধ ভাত যখন বলি আমরা, খেয়াল করো এটা কি সম্পূর্ণ আলাদা জিনিস কিন্তু বোঝায় না। তুমি দেখো যখনই বলে দুধ ভাত খাবো আমরা, দুধ ভাত বললে কি ওই যে দুধের ভিতরে ভাত মিক্স করাটাই বোঝায়। তোমার দুধ ভাত বলতে আলাদা গ্লাসে দুধ রাখলা, ভাত বাইরে রাখলে, এটা তোমার চোখের সামনে ভাসে না। তোমার চোখের সামনে কিন্তু পূর্বত পরবত মিলে একটা খাবার, এখানে একটা কি বোঝাচ্ছে? খাবার। এটা বেশ বাক্য কি? দুধ মিশ্রিত ভাত। দুধ ভাত আমরা কাকে বলি? এটা একটা খাবারের নাম বোঝাচ্ছে। দুধ মিশ্রিত ভাত সমান সমান দুধ ভাত। লিখছো? লিখছো? পল মিশ্রিত অন্ন, পলান্ন, পল মানে মাংস, ওটাকে বলে পলান্ন। ওটা পরীক্ষা বারবার আসে। কি আসে? পলান্ন। পলয়কাল্লা নয় না, পলান্ন। তা কি হবে? পল মিশ্রিত অন্ন সমান সমান কি? পূর্বপদ পল মানে মাংস, অন্ন মানে ভাত, এই মিশ্রিত শব্দটা ওখানে নাই, এই জন্য এগুলোকে কি বলে? এরকম আছে শহীদ মিনার, আসবে জ্যোৎস্না রাত, মনে থাকবে? এবার কি লিখবো? জ্যোৎস্না রাত। এটা কি হবে? জ্যোৎস্না শোভিত রাত সমান সমান জ্যোৎস্না রাত। এইগুলো কিন্তু পরীক্ষা বেশি আসে। সংবাদপত্র, সংবাদ বিষয়ক পত্র। ঈগল পাখি, ঈগল নামের যে পাখি তাকে আমরা কি বলি? এটা কিন্তু অনেক পরীক্ষা আসছে যে ঈগল পাখি কোন সমাস, ঈগল পাখি কোন সমাস। ঈগল পাখি বলতে কটা পাখি বোঝায়? একটাই তো বোঝায়। তাহলে লিখবে কি? ঈগল নামের যে পাখি, ঈগল নামের যে পাখি। এগুলো সব পড়বা, না পড়লে এগুলো পারবা না, মনে থাকবে তো? ও কাক পাখি, হ্যাঁ কাক নামের যে পাখি, হ্যাঁ এটাই তো একই তো কথা, ময়না নামের যে একই জিনিস। আবার কাক পাখি তো কেউ বলে না, ও তো বলতে পারে ঈগল তো ঈগলই, এবার পাখি বলা লাগে। আচ্ছা এবার আমরা লিখবো উপমান। লেখো উপমান। উপমান আর একটি কি? উপমিত। দেখ খেয়াল করো, উপমান কথাটা সত্য কথা, উপমান কথাটা কি? সত্য। আর উপমিত কথাটা কি? এটা মিথ্যা কথা। উপমান কথাটা হলো মিথ্যা কথা, আর উপমান কথাটা কি? সত্য কথা। ভালো করে খেয়াল করবে, এটা কিন্তু একটু কঠিন আছে। উপমান মানে কি? বুঝি নাই। রস্যই? তোমার এটা আবার কবে শিখলে তুমি? এটা তো 2012 সালে আপা উঠাই দিছে, আপাই তো তুলে দিছে। এটা এটা হলো ইংরেজি শব্দ। ঈগল কি শব্দ? আর সকল বিদেশ শব্দ মানে আপাই কইছে রস্যই করে দিতে হবে। সুতরাং হ্যাঁ এটা এটা ভুল। তাহলে আমরা কি লিখবো? উপমান মানে কি? একটা সত্য কথা। আচ্ছা দেখো, আর উপমিত মানে কি? ডাহা মিথ্যা কথা। কথা ক্লিয়ার? আচ্ছা আবার একটা জিনিস দেখো, এটা অন্যভাবে চিনতে পারো। পূর্বপদটা নাউন, পরপদটা কি? অ্যাডজেক্টিভ। আর এখানে উপমিত কর্মধারায় এখানে পূর্বপদটা নাউন, পরপদটা কি? নাউন। অর্থাৎ এখানে পূর্বপদ নাউন, পরপদ নাউন। আর এখানে পূর্বপদটা নাউন, পরপদটা কি? অ্যাডজেক্টিভ। মনে থাকবে? এটা পূর্বপদ নাউন, পরপদ কি? অ্যাডজেক্টিভ। আর ওটা দুইটাই নাউন, মনে থাকবে তো? উপমান মানে পূর্বপদ নাউন, পরপদ কি? অ্যাডজেক্টিভ। উপমিত কর্মধারয় সমাসে দুইটাই নাউন, মনে থাকবে? এখন বেশ বাক্যে আসি। তুমি যদি যখনই আইডেন্টিফাই করতে পারবা এটা উপমান, তাহলে নিশ্চিত থাকো বেশ বাক্য যদি করতে বলে ওই বেশ বাক্যের মাঝখানে একটা ন্যায় বসাই দিতে হবে। কি বসাবে?
ন্যায়। লেখো ব্যাস বাক্যের মাঝখানে ন্যায় বসে, কি লিখবা? ব্যাস বাক্যের মাঝে কি বসে? এই যে ন্যায় বসবে। এর ব্যতিক্রম আছে, সাধারণ লেখো ব্যাস বাক্যের মাঝখানে ন্যায়। একজন ওরে আল্লাহ, সমাসে 32 পৃষ্ঠা। ব্যাস বাক্যের মাঝখানে কি বসবে? ন্যায় বসবে। ব্যাস বাক্যের মাঝখানে ন্যায় বসবে। আর উপমিত যখন শিওর হবা উপমিত, তখন ব্যাস বাক্যের শেষে ন্যায় বসবে। এখানে লেখো ব্যাস বাক্যের শেষে কি বসে? ব্যাস বাক্যের শেষে ন্যায় বসবে। লেখো, তাতে লেখো। আগে আইডেন্টিফাই করবা এটা উপমান এটা উপমিত, পরে কিন্তু আইডেন্টিফাই করলে হবে না। লেখা শেষ। এবার দেখো, ভ্রমর কৃষ্ণ, কি বললাম? ভ্রমর, ভ্রমর কৃষ্ণ বলতে কটা বোঝে? একটা। কৃষ্ণ অর্থাৎ কালো রঙের একটা কি ভ্রমর, ওটাকে কিন্তু বোঝায়। আচ্ছা, ভ্রমর কৃষ্ণ, তাই তো একটা বোঝাচ্ছে, তাহলে এটা কোন সমাস? কর্মধারায় সমাস। এখন এটা উপমান নাকি উপমিত? আচ্ছা, কৃষ্ণ মানে কি কালো। আচ্ছা, ভ্রমরের রং কালো, কথাটা সত্য না মিথ্যা? তা সত্য হলে কি হবে? উপমান। আবার বলছি পূর্বপদটা নাউন, পরপদটা অ্যাডজেক্টিভ হয় উপমানে। ভ্রমরটা কি নাউন, আর কৃষ্ণ মানে কালো, যে কোনো রঙের নামই কি অ্যাডজেক্টিভ। ওই দৃষ্টিকোণ উপমান। এখন তুমি ব্যাস বাক্যটা নির্ণয় করো। ব্যাস বাক্যের মাঝখানে কি বসাবা? ন্যায়। ন্যায় মাঝখানে বসাও। ভ্রমরের ন্যায় কৃষ্ণ, ভ্রমরের, ভ্রমরের ন্যায় মাঝখানে বসাই দিবা। ভ্রমরের ন্যায় সমান ভ্রমর কৃষ্ণ। লেখো, ভ্রমরের ন্যায় কৃষ্ণ সমান সমান কি ভ্রমর কৃষ্ণ। ন্যায় মাঝখানে বসাই দিবা। বুঝো না? বুঝো না? ও বুঝে না। আসল কথা হলো ভ্রমর কৃষ্ণ মনে করছে যে এই ভ্রমর কৃষ্ণ তুমি তো একজনের সাথে তুলনা করছো। উপমানের কাজই কি? তুলনা করে তুমি বলছো যে ভ্রমর কৃষ্ণ। এটা হলো। আচ্ছা, গেল এটা। এবারে দেখো, আমরা বলি যে কাজল কালো চোখ, কি বললাম? আচ্ছা, কাজল কালো কথাটা সত্য না মিথ্যা? কাজলের রং কি? কথাটা সত্য। আবার কাজলটা কি নাউন, কালোটা কি? তার মানে 100% কি উপমান। এখন ব্যাস বাক্য ন্যায় মাঝখানে বসো। মাঝখানে রাধা কৃষ্ণ আসলো কোথা দিয়ে? কাজলের ন্যায় ওরা নিয়ে আসছে আবার রাধা কৃষ্ণ। এখন এই কৃষ্ণ কি কালো অর্থ ব্যবহার হয়েছে এখানে? নায়ক নায়িকা, ও তো মিলনার্থক দ্বন্দ্ব হয়ে গেছে। ওটা তো না, এই রাধা কৃষ্ণ তো মিলনার্থক দ্বন্দ্ব। রাধা তো টোটালটা আলাদা, বিখ্যাত নায়িকা, টোটাল আলাদা। কৃষ্ণ তো নায়ক, টোটাল আলাদা, রক্তে মাংসের মানুষ। তো মিলনার্থক দ্বন্দ্ব, তাই না? এটা এর ভিতরে ঢুকবে কেন? এটাও নাউন এটাও নাউন হইলো, কিন্তু এটা তো উপমিতর ভিতরে হবে না। তো তো দ্বন্দ্ব, টোটালটাই আলাদা। আমি পূর্বপদ পরপদ মিলে একটা বুঝাবে, ওইটা তো হবে কর্মধারায়। আর এখানে পূর্বপদ টোটালটাই তো আলাদা। এখানে কৃষ্ণমান তো তোমার কালো রঙের নাম বুঝাচ্ছে না, এটা দ্বন্দ্ব সমাস। কাজল কালো লিখলাম আমরা। এরপরে গতকাল আসছিল কি জানো? সিংহ পুরুষ। গতকাল পরীক্ষা আসছিল সিংহ পুরুষ, এটা গতকাল আসছে। এবার বলো কি? হ্যাঁ, দুটোটাই নাউন। কথাটা কি মিথ্যে না? পূর্বপদ সিংহ, সিংহ পুরুষ, এটা তো মিথ্যা কথা। বাস্তবে কি সিংহ পুরুষ হয়? এটা একটা মানুষের সাথে তুলনা করছি যে অমুক ইতিহাসে অমুক সম্রাট কি ছিল? সিংহ পুরুষ ছিল। হ্যাঁ, ওইটাই। হ্যাঁ, সিংহের মতো শক্তিশালী, যে সিংহের অনেক শক্তি থাকে না, তাদের বনের পশু পাখি সবাই ভয় পায় সিংহকে। বনের রাজা বা পশুদের রাজা বলা হয় সিংহকে। তো এরকম সিংহ পুরুষ ওই ওটার সাথেই তুলনা করছে। হ্যাঁ, ওটা সকল পুরুষের রাজা।
এই যে দেখো সিংহ পুরুষ, ডা মিথ্যা কথা, কেউ নাই, এটা মিথ্যা কথা। আবার সিংহ, এটাও নাউন, এটাও নাউন। সিংহ পুরুষ বলতে কি সিংহ একটা পুরুষ একটা দুটো আলাদা বোঝাচ্ছে এখানে? সিংহ পুরুষ কিন্তু একটা, এখানে তুমি বলতে স্যার পুরুষ মানে সিংহ মানে ওই চিড়িয়াখানা যা আছে ওটা, আর পুরুষ মানে আমরা, এরকম বোঝা নাই তো। সিংহ পুরুষ বলতে এমন একটা পুরুষকে বোঝাচ্ছে যার ভিতরে ওই সিংহের ক্যারেক্টার আছে। আচ্ছা, এখন তুমি এটা ব্যাস বাক্যে ন্যায় কই বসাবা? শেষে। এখন সিংহ পুরুষের ন্যায় হবে। তুমি যদি এটা ব্যাস বাক্য লেখো সিংহ পুরুষের ন্যায়, সিংহ, তাহলে হয় কথা কিন্তু চেঞ্জ হয়ে যায়। সিংহ পুরুষের ন্যায় হতে পারে? হবে, হবে পুরুষ, আর পুরুষ সিংহের ন্যায়। অর্থাৎ তুমি কাকে সিংহ পুরুষ বলতেছো? যে পুরুষটা সিংহের মতো আর কি, যার ক্যারেক্টার আচার আচরণ সিংহের মতো, ওইটা মনে থাকবে তো। বীর যে পুরুষ, তো সাধারণ কর্মধারায়, সাধারণ কর্মধারায়। আচ্ছা, এরপর লিখলাম উপমান। আর একটা বলো, চন্দ্রমুখ। কথাটা সত্য না মিথ্যা? কারো চেহারা দেখছো চাঁদের মতো? দেখছো? ভুয়া, মিথ্যে কথা। চন্দ্রমুখ, হ্যাঁ। চাঁদ মুখ, কথাটা সত্য? এটাও মিথ্যা। মুখ চন্দ্র, এটাও মিথ্যে কথা। সবই মিথ্যা। এখানে তিনটাই কি উপমিত কর্মধারায়। এটাও নাউন, এটাও নাউন, এটাও নাউন, এটাও নাউন, এটাও নাউন, এটাও নাউন। আচ্ছা, এখন ব্যাস বাক্য তিনটার আলাদা, চন্দ্রমুখ আর চাঁদ মুখ। দেখো চন্দ্রমুখ আর একটা কি, আচ্ছা এই চন্দ্রমুখ চাঁদ মুখের ব্যাস বাক্য আলাদা। চাঁদ মুখের ব্যাস বাক্য কি? এইটার ব্যাস বাক্যটা আলাদা। এটা ব্যাস বাক্য কি হয়? মুখ চাঁদের ন্যায়, এটা কিন্তু শুদ্ধ। তবে বইয়ে দেয়া আছে চাঁদের মতো মুখ। বইয়ে কি দেওয়া? বইয়ে দেয়া আছে চাঁদের মতো মুখ। কিন্তু এইটা আসলে পরীক্ষা এইটাই টিক দিবে, মনে থাকবে। যদি এটা না থাকে তখন দেখবা আমাদের নিয়ম অনুযায়ী কি, মুখ চাঁদের ন্যায়, মুখ চাঁদের ন্যায়। তবে বইয়ে সরাসরি এটা দিছে, এটাই টিক দিবা, চাঁদের মতো মুখ। আবার দেখো মুখ চন্দ্র কি হবে? মুখ চন্দ্রের ন্যায়, ওটা নিয়ম অনুযায়ী লিখে পারবা, ন্যায় শেষে বসাবা। মুখ চন্দ্রের ন্যায়। চন্দ্রমুখের ব্যাস বাক্য সেম জিনিস, কি লিখবা? মুখ চন্দ্রের ন্যায়, মুখ চন্দ্রের ন্যায়। মনে থাকবে তো? কিন্তু এইটাই ব্যতিক্রম, মনে রাখবা, চাঁদের মতো মুখ, চাঁদ মুখ, এটা ব্যতিক্রম। দ্রুত লেখো। ওই পরপদ দেখে তুমি সমাস পারতা না। ও লেখে কত কিছুই না লেখে, বইয়ের ভাষায় কি সব কিছু পারা যাবে? লেখা শেষ। তা উপমান বুঝলাম, উপমিত বুঝলাম, একই তো। এই যে মুখ চন্দ্রের ন্যায়, তুমি কি এনে ঘুরেই লিখবা চন্দ্রমুখের ন্যায় হয়? আল্লাহ কি বানাইছে তোমার মুখ দেখে চারটারে? হবে না। তুমি যদি এরকম আর একটা আছে যেমন ফুল কুমারী, এটা কোন সমাস বলো? ফুল এটাও নাউন, কুমারী এটাও কি? আর ডাহা মিথ্যে কথা। কুমারী শব্দটা আমরা ব্যবহার করি মেয়েদের ক্ষেত্রে, অর্থাৎ যে মেয়ের বিয়ে হয়নি তাকে আমরা কি বলি? কুমারী মেয়ে। এখানে ফুল কুমারী, ফুলকে তো আমরা কুমারী ডাকি না, কিন্তু এটা ফুল মিথ্যা কথা, এটাও নাউন, এটা তার মানে এটা উপমিত কর্মধারায়, উপমিত। এখন এটা ব্যাস বাক্য করো, ঘুরেই বলতে হবে। আর তুমি যদি বলে ফুল কুমারীর ন্যায়, হবে? হবে না। ব্যাস বাক্য হবে কুমারী ফুলের ন্যায়, ঘুরেই লেখো, কুমারী, লেখো কুমারী ফুলের ন্যায়। লিখছো এটা? মনে থাকবে তো? গট। তার ফুল কুমারী এটা হলে উপমিত কর্মধারায় সমাস, লিখছো? এবার লেখো বৌরানী, কি হবে? উপমান নাকি উপমিত?
যারা অনলাইনে আছেন বলেন বউ রানী কি হবে? হ্যাঁ, কিছু খাইছো সকালে? সকালে কিছু খাইছো? কিছু খাও না? এটা কি হবে? ও পারলে তা তুমি পারলা না কা? ওর মাথায় উল্টা পাল্টা সবসময় টেনশনে আছে। ও পারলে তুমি পারলা না কা? হ্যাঁ, হ্যাঁ, এটা তো সহজ। বউ এটা একটা নাউন, রানী এটাও একটা কি, এই দুটোটা নাউন না? আবার এই কথাটা মিথ্যা না? বউ রানী হয়, রানী হয় কি? রাজার বউ। রাজার বউ কি? রাজার বউটারই রানী হয়। তোমার আমার বউ তো কোনোদিন রানী হবে না, হবে? ও যার বউ তার কাছে রানী, ও মিথ্যা কথা, সব ভুয়া, এগুলো পুরুষের ভুয়া কথা। এটা প্রত্যেকটা পুরুষ ও বউরে পটানোর ধান্দা এগুলা কয়, আর কিছু না। এটা ভুয়া মিথ্যা কথা, দুইটাই নাও। এখন বেশ বাক্য করো, বউ রানীর ন্যায়। বেশ বাক্য করো, বউ রানীর ন্যায়। বন্ধ বন্ধ করে দাও, ক্লাস তো প্রায় শেষ। আচ্ছা না, ওই এসিটা নিয়ে টিপ দাও উপরে, এই প্লাসে টিপ দাও, কাছে যায় প্লাসে টিপ দাও, বাড়াই দাও। আচ্ছা বুঝছি এটা, তাহলে এটাও নাও এটাও নাও, উপমিত। আচ্ছা এবার লেখো, আচ্ছা লেখো রূপক কর্মধারায়, লেখো রূপক কর্মধারায়। আচ্ছা রূপক কর্মধারায়টা কি? পূর্বপদ অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, চেনার উপায় লেখো। পূর্বপদ, পূর্বপদ অ্যাবস্ট্রাক্ট, পূর্বপদ অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। লেখো পূর্বপদ কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, পূর্বপদ অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। আর ব্যাস বাক্যের মাঝখানে কি বসাবা? লেখো ব্যাস বাক্যের মাঝখানে রূপ বসবে। দ্রুত লেখো, কি লিখলাম? পূর্বপদ অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, আর ব্যাস বাক্যের মাঝখানে কি বসে? রূপ বসবে। এই যে তুমি আমার পরাণ পাখি, তুমি আমার কি? পরাণ পাখি। এই পরাণ পূর্বপদ হলো কি? পরাণ। পরাণ কি চোখ দিয়ে দেখা যায়, টাচ করা যায়? তাহলে এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন? শুধু এটা কি রূপক কর্মধারায়। আর এটা ব্যাস বাক্য করো, পরাণ রূপ পাখি। পরাণের রূপ পাখি কি? লেখো পরাণ রূপ পাখি। কি লিখবা? পরাণ রূপ পাখি, পরাণ পাখি। মাঝখানে রূপ বসাই দিবা। যদি আসে জান পাখি, কি আসতে পারে? যদি জান পাখি আসে, আসতে পারে না? আসবে না? আসবে। তাহলে জান কি চোখ দিয়ে দেখা যায়? ও শুধু মেসেঞ্জারে, শুধু মেসেঞ্জারে হাই হ্যালো দেওয়া যায়। তাহলে জান পাখি এটাই অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে না? গুড। পরীক্ষা আসতে পারে জ্ঞান বৃক্ষ। জ্ঞান কি চোখে দেখা যায়? অ্যাবস্ট্রাক্ট নাউন, জ্ঞান রূপ বৃক্ষ। পরীক্ষা আসতে পারে বিষাদ সিন্ধু। বিষাদ মানে দুঃখ, চোখে দেখা যায়? দেখা যায় না। এরকম সংসার সাগর, সংসার চোখে দেখা যায় না। এইগুলো সব, মন মাঝি, মন চোখে দেখা যায় না। এগুলো সবই কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। বিষ বৃক্ষ, বিষ কি চোখে দেখা যায়? অনেক মনে মনে ভাবে স্যার বিষ তো চোখে দেখা যায়, বোতলে ভরা থাকে। বোতলে ভরা থাকলে তো মধু হইতে পারে, তুমি জানলা কেমনে ওটা বিষ? বাংলা সিনেমায় দেখেন না, ছোটবেলা একটা সিনেমা দেখছিলাম, তোমাকে চাই, শাবনূর মধু খায়, তাই না? খাইয়া একদম সালমা সারে কয় আমি মধু, আমি বিষ খাইছি, বোতলে লেখা থাকে বিষ, কিন্তু খাই কি? কয় আমি খাইছি মধু। কি খাইছি? তাহলে হ্যাঁ সিনেমায় থাকে। এখন দেখো কোনটা খেল, তাহলে মানুষ ওই ওই যে বেটায় খাইয়া হসপিটালে ঘুমাইছে গুইসাপ, ওটার ভিতরে যে বিষ জানে। পোটকা মাছ খায় অনেকে, পোটকা মাছের ভিতরে যে বিষ আছে না জানেই তো খায় মানুষে। এরকম বিষ এগুলো চোখে দেখা যায় না।
খাবার পর বোঝা যায় এটা কি বিষ নাকি। না না, গুইসাপ খায়, অনেকেই খায়। আচ্ছা, এবার কি লিখবা? না, এবার লেখো দ্বিগু কর্মধারায়। লাস্ট টপিক দ্বিগু কর্মধারার 5 মিনিট। লেখো দ্বিগু কর্মধারায়। দ্বিগু কর্মধারাটা কি? হ্যাঁ, পূর্বপদ সংখ্যা লেখো। পূর্বপদ সংখ্যা হবে এবং পরপদ নাউন হবে। এবং পরপদ কি? পূর্বপদ সংখ্যা হবে এবং পরপদ নাউন হবে। দ্রুত লেখো। সবাইকে কি পিডিএফ দিছি আজকের ক্লাসে? যারা অনলাইনে আছে বলো তো। পূর্বপদ নাউন, পূর্বপদ সংখ্যা হবে এবং পরপদটা কি? নাউন হবে। বেশ বাক্যের শেষে সমাহার বসবে। লেখো বেশ বাক্যের শেষে কি হবে? যদি বেশ বাক্য করো তার বেশ বাক্যের শেষে সমাহার বসাবা। হ্যাঁ দিছে স্যার, সেজন্যই তো বললাম 32 পেজ। ওরে বাবা, তুমি চৌরাস্তায় যাবা? আচ্ছা, লিখছে এটা বেশ বাক্যের শেষে কি থাকবে? এই যে দেখো ত্রিভুজ, কিন্তু চতুর্ভুজ হবে না। কিন্তু চতুর্ভুজ বলতে নারায়ণকে বোঝায়। ত্রিভুজ বলতে 3 বাহুর সমাহার। এই ত্রি মানে 3 পূর্বপদ সংখ্যা, এই ভুজ মানে বাহু পরপদ নাউন। তার বেশ বাক্য কি? ত্রিভুজের সমাহার অথবা 3 বাহুর সমাহার, এভাবে লিখতে পারো। ত্রিভুজ, তুমি যেন কি বললা? চৌরাস্তা। চৌ মানে কি? 4, রাস্তা কি? নাউন। চৌ মানে 4, 4 রাস্তার সমাহার। তারপর কি? 7 সমুদ্র। তারপর কি? অষ্টব্যঞ্জন। 7 সমুদ্র। নবরত্ন। না, ওই 99 মতোই। চতুর্ভুজ হবে সংখ্যাবাচক বহুব্রী। ওরা সংখ্যাবাচক বহুব্রী যখন পড়াবো নেক্সট ক্লাসে তখন বুঝাই দিব। ওরা সংখ্যাবাচক বহুব্রী। অষ্টব্যঞ্জন 8 ব্যঞ্জনের সমাহার অথবা অষ্টব্যঞ্জনের সমাহার। 7 সমুদ্র 7 সমুদ্রের সমাহার। ত্রিভুজ লিখছেন 3 বাহুর সমাহার। 4 রাস্তার সমাহার। নবরত্ন 9 রত্নের সমাহার। সপ্তাহ 7 দিনের সমাহার অথবা সপ্ত অহের সমাহার অথবা 7 দিনের সমাহার। ত্রিফলা কি হবে? 3 ফলের সমাহার। এগুলো পর্যাপ্ত পরিমাণে বইয়ের মধ্যে দেয়া আছে পিডিএফ এ, সুন্দর মতো স্টার দেয়াগুলো পড়ে ফেলো। মনে থাকবে? গুড। ব্যাখ্যা সহ পড়বা। দেখি এই যে বই দেখো ব্যাখ্যা দেয়া আছে, ব্যাখ্যা সহ ভালো করে পড়বা, দাগায় দাগায় পড়বা। একদম কত নম্বর পৃষ্ঠা? দ্বিগু কর্মধারায় পর্যাপ্ত পরিমাণে উদাহরণ দেয়া আছে 99 পৃষ্ঠা। দেখছো? হ্যাঁ, মনে তো এতটুক দেওয়া। আর এটা তো অনেক বড় না, ব্যাকরণ সাহিত্য সবই দেওয়া আছে, এটা বিস্তারিত দেওয়া। এই যে এখানে স্টার দেওয়া আছে যে অষ্টব্যঞ্জন, ত্রিজগৎ, অষ্টধাতু, চতুরঙ্গ, চৌমোহনী, ত্রিফলা, এই দ্বিগু, এটা কিন্তু পরীক্ষা আসে। দ্বিগু এর সমাহার। দ্বিগু মানে কি? এই যে 2 গরু, পায়ের খুর। তো এই যে জিনিসগুলো এগুলো পড়বা। তারপর বিগত প্রশ্নগুলো পড়বা। এখানে ব্যাখ্যা দেয়া আছে, দেখছো? সুবিধা আছে যে প্রত্যেকটার ব্যাখ্যা দেয়া আছে এমসিকিউর। এই বিসিএস এর এমসিকিউ গুলো পড়বা, আর বাইরে থেকে আসবে না জীবনও। তা ভালো করে এই পর্যন্ত পড়বা। 7 সমুদ্রের সমাহার হবে না কেন? কার বই এটা? না। আচ্ছা, যারা বই নিবা ওই নাম্বারে, যারা অনলাইনে আছো, অনলাইনে যারা বই অর্ডার করবা, এই নাম্বার কিন্তু আলাদা। 01 কি জানো? 01939 01939 96 46 23। না, তোমাদের জন্য 350। তোমাদের জন্য কত? আর যারা অনলাইনে অর্ডার করবা তাদের জন্য কত? 400 টাকা। আর যারা তোমরা এখান থেকে নিবে তোমাদের জন্য কত? তোমাদের জন্য 350। ক্লিয়ার? 8 ব্যঞ্জনের সমাহার বা অষ্ট ব্যঞ্জনের সমাহার। আচ্ছা, যারা তোমরা অফলাইনে আছো, অফিস থেকে নিয়ে নেবা, চেক করে নেবা বই, তারা দিবে কত? 350।
আর যারা আমাদের অনলাইনে আছেন তারা 400 টাকা পাঠায় এই নাম্বারে, বিকাশ নগদে পাঠায় এই নাম্বারে, হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা লিখে দিবা, এই নাম্বারে পাঠিয়ে হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দিয়ে দিবা। আজকে আজকে মনে হয় সেলাই করে, আজকে সেলাই করলে কালকে পরশুদিন আসবে। কালকে কি বার? না, গতকাল শুক্রবার গেল, শুক্রবার তো প্রেস বন্ধ থাকে। তা আজকে মনে করো সেলাই করতেছে মনে হয়, কালকে দিনও লাগবে, পরশুদিন চলে আসবে। 11 থেকে 20তম গ্রেডের বইটা পরশুদিন পাবা তোমরা, অফলাইনে পরশুদিন পাবা, তার পরের দিনে পাবা ঢাকার বাইরের রেস্টুরেন্টে পাবা সবাই। হ্যাঁ, নিবন্ধনটা তাদেরই আছে, নিবন্ধন সিলেবাস দিবে তারপরে, নিবন্ধনটা আসতে তাও 10 দিন লাগবে, নিবন্ধন 10 দিন লাগবে। আচ্ছা হয়ে গেল। একটা জিনিস কি, দেরি করলে কাজে লাগে। এই বইটা যারা দেরি করে নিছে এগুলো লাভ হইছে না? তোমরা যারা বইটা দেরি করে প্রাইমারিতে যারা ভর্তি হইছো, তারা দেরি করে নিছে যারা, ওরা বুঝছে এটার মজা। আর যারা চিল্লাইয়া আগের পুরাতনটা নিছে তারা মজাটা বুঝছে। নতুনটা পড়লে অনেক লাভ আছে। তুমি দেখো গতকাল যে ব্যাংকের পরীক্ষা বলো, অন্যান্য চাকরি পরীক্ষা বলো, এখানে খালি প্রাইমারির এই প্রথম এই কয় পৃষ্ঠা থেকে সব কমন। ইংরেজি বলো, ম্যাথ বলো, বাংলা বলো, 10 থেকে 20টা করে কালকে যত চাকরি পরীক্ষা হইলো, আজকে যত চাকরি পরীক্ষা হবে, তুমি প্রাইমারি বেশি না, আমি বলে দিই, এখানে সবই পাবা। প্রথম এই কয়টা পৃষ্ঠা পড়লেই হয়, 30 পৃষ্ঠা, প্রথম 30 পৃষ্ঠা পড়লেই সব কমন। লিখিত পরীক্ষা, হ্যাঁ, প্রথম 30টি পৃষ্ঠা পড়লেই দেখছি গতকাল সব, কারণ ওই যে 2025 সালে প্রশ্ন, এইগুলা হুবহু তুলে দেয়। বাংলা ইংরেজি সবই কমন কালকে, ম্যাথ সহ। কারণ এগুলো কি জানো, এইগুলা হুবহু তুলে দেয়। 2025 সালে যত চাকরি পরীক্ষা আসছে এই প্রশ্নগুলো বারবার করবা, হয়ে যাবে। আচ্ছা ওকে, গুড নাইট। আজকের মতো ক্লাস সমাপ্ত, গুড নাইট। মনে থাকবে। আচ্ছা, অনলাইনে যারা বই পাও নাই, হয়তো টাকা পে করো নাই, ওই, আচ্ছা যারা অনলাইনে আছো, যারা ভর্তি হয়েছো, ফুল টাকা পে করছো, বই পাও নাই, প্রাইমারি তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 23 নাম্বারটায় কল দিয়ে জানবা। একজনে কয় স্যার আমার থেকে 500 টাকা নিচ্ছে। এই বই ফেলাই দিবা, মনে থাকবে। কেজি ধরে ব্যস্ত।